অমিত অটো চালাতো। একদিন অনেক কাজ হওয়ার কারণে রাত 12টা বেজে গেছিল। অমিত ঘরেই তখন ফিরছিল, আর তখন রাস্তায় অমিত একটা সুন্দর মেয়েকে দেখতে পেল। দাঁড়াও দাঁড়াও দাদা, দাঁড়াও। আরে ম্যাডাম, আপনি এত রাতে নির্জন জঙ্গলে কি করছেন? দাদা, আমি এখানে কাউকে চিনি না, এখানে নতুন এসেছি। কোথায় যাবেন আপনি? সে তাকে একটা কাগজ দিয়ে বলল, আমি এই ঠিকানায় যাব। ঠিক আছে ম্যাডাম। অমিত নিজের অটো চালাচ্ছিল, আর তখন ওর চোখ আয়নায় পড়ে গেল। আয়নায় রূপার আসল চেহারা দেখা যাচ্ছিল। রূপা একটা ডাইনি ছিল। হে ভগবান, এ কি সমস্যা এসে পড়ল! এই মেয়েটা তো একটা ডাইনি। ভগবান আমার রক্ষা করো, আমাকে বাঁচিয়ে নাও। দাদা ব্যাস, অটো থামিয়ে দিন, আমি এখানেই যাব। হে ভগবান, রক্ষা করো, ভগবান রক্ষা করো। কত টাকা হলো? অমিত টাকা না নিয়েই ভয়ের চোটে অটোকে পুরো গতিতে চালিয়ে নিজের ঘরে চলে যায়। কিছু না খেয়ে দিয়েই অমিত ঘুমিয়ে পড়ে। সকালে যখন উঠল, রাতে কি হয়েছিল গো? ভূত দেখে ফেলেছিলে নাকি? তুমি কি করে জানলে? আরে, আমি তো মজা করছিলাম। তুমি সোজা এলে আর কোনো কথা বললে না, খাবারও খেলে না, আর গিয়ে শুয়ে পড়লে। আমার কিছু মনে নেই। অমিত আর কমলা নিজেদের মধ্যে কথা বলছিল, আর তখনই রূপা দরজাটা খটখটালো। আমি কি ভেতরে আসতে পারি? রূপাকে দেখে অমিতের ঘাম ঝরতে লেগে গেল। আসুন, ভেতরে আসুন, আসুন। এই এলাকায় আমি নতুন। দাদা কাল আমার থেকে টাকা না নিয়ে ওখান থেকে চলে গেছিলেন। কোনো ব্যাপার নয়। কি হয়েছিল গো? তোমার এত বেশি ঘাম ঝরছে কেন শুনি? গরম, গরমটা আজকে খুব বেশি তো, হয়তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ। রূপা টাকা দিয়ে চলে গেল। অমিত আর কমলা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। তোমার শরীর ঠিক আছে তো? তুমি ওই মেয়েটা থেকে দূরেই থাকবে, তাতেই আমাদের ভালো হবে। আরে এসব কি বলছো গো তুমি? অমিত কাজ করতে বেরিয়ে চলে যায়। কমলা রূপার সঙ্গে দেখা করতে যায়। আরে দিদি, আপনি এখানে? হ্যাঁ, আমি ভাবলাম তুমি নতুন এসেছো, একা সব জিনিসপত্র ব্যবস্থা করতে পারবে না, এই জন্য আমি এখানে তোমার সাহায্য করতে চলে এলাম। খুব ভালো করেছেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কমলা। আর তোমার? আমার নাম রূপা। সত্যি বলতে দাদা খুবই ভালো, উনি রাতে আমার সাহায্য করেছিলেন। রূপা নামটা খুবই সুন্দর। যদি তোমার কিছু সাহায্য লাগে তাহলে আমায় অবশ্যই বলো। কমলা ওখানে এক অদ্ভুত গন্ধ অনুভব করলো, আর ও ঘরে চলে গেল। রাত হয়ে গেল। অমিত আর কমলা তখন শুয়ে পড়েছিল। তখনই কমলা অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পেয়ে গেল। কমলা জানলা দিয়ে উঁকি মেরে বাইরে দেখল। তখন সে ডাইনিকে দেখতে পেল। ডাইনি, ডাইনি! আমি ছাড়বো না, ছাড়বো না আমি। আরে ওঠো গো, আরে ওঠো না, দেখো না বাইরে কে এসেছে। ডাইনি, আমি জানতাম এটাই হবে। এখন কেউ বাঁচবে না, আমরা সবাই মারা পড়ব। কি? তুমি এটা জানতে? হ্যাঁ? কিছু না, চুপচাপ শুয়ে পড়ো। দুজনে ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই অমিত এলাকার প্রধানের সঙ্গে কথা বলতে চলে গেল। প্রধানের সঙ্গে অমিতের বন্ধু সুমিত ছিল। অমিত, কি হয়েছে? খুব ভয় ভয় লাগছো। প্রধান বাবু, আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু হয়েছেটা কি আগে বলবে তবে না। আমাদের এলাকায় ডাইনি রয়েছে। কাল রাতে আমি আর আমার স্ত্রী কমলা দুজন ওই ডাইনিটাকে দেখেছি। ডাইনি কিছু বলছিল? হ্যাঁ, বলল যে রাতে আমি যাকে দেখে ফেলবো তাকে আমি ছাড়বো না। তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো। আরে আমাদের এলাকায় কোনো ডাইনি নেই। প্রধানবাবু ওখান থেকে চলে গেল। অমিত আর সুমিত
নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। অমিত, আমাদের এলাকায় একটা নতুন মেয়ে এসেছে রে, খুব সুন্দরী, ওকে আমার খুব পছন্দ। সুমিত, তুমি দূরে থাকবে ওই মেয়েটার থেকে। কি হয়েছে, এইভাবে কেন বলছো? কারণ ওই মেয়েটাই আসল ডাইনি। তুমিও না দারুণ মজা করো ভাই। আমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে না, একদিন পছতাবে। একদিন প্রধানবাবু রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সামনে থেকে রূপাকে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল। তাহলে তুমি সেই নতুন মেয়ে? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি হলাম এই এলাকার প্রধান বাবু। আচ্ছা, তাহলে আপনি সেই প্রধান বাবু। আপনার যদি এখানে কোনো রকম সাহায্যের দরকার হয় তাহলে আমাকে বলে দেবেন। সাহায্য? সেটা তো তোর দরকার হবে আজকে। কিছু বললেন আপনি? কিছু না, আজ রাতে আপনি আমার বাড়িতে আসুন খাবার খেতে। রাত হয়ে গেল। অমিত আর তার স্ত্রী কমলা দুজনে ঘুমাতে পারে না। ওরা দুজন রাতে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। তখনই অমিত বাইরে প্রধান বাবুকে দেখতে পায়। এই প্রধান বাবু একে এত রাতের বাইরে কি করছে? হবে কিছু কাজ করতে দাও না ওকে। আজ প্রধান ডাইনির হাত থেকে বাঁচবে না। তখনই রূপা প্রধানের কাছে চলে আসে। এখন এই রূপা প্রধানের কাছে কেন চলে এলো? সেই সময় রূপা ডাইনির রূপ ধারণ করে নেয়। হে ভগবান, রূপাই তো আসল ডাইনি। কমলা লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকে। তখনই ডাইনি প্রধানের গলা ধরে হাওয়ায় চাকিয়ে ধরে। তোমার এত সাহস যে তুমি আমার কাছে আসবে? আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমাকে যেতে দাও। হ্যাঁ, আমি তোকে ছেড়ে দেব একেবারে চিরকালের জন্য। ডাইনি প্রধানের রক্ত চুষে চুষে তাকে মেরে ফেলে। এই সব দেখে অমিত আর কমলা খুব ভয় পেয়ে যায়। সকালে দুজনে নিজেদের মধ্যে কথা বলতে লাগে। এখন আমাদের কি হবে? এই রূপা এইভাবেই আমাদের সকলকে এক এক করে মেরে ফেলবে গো। এখন ভগবানই বাঁচাবে আমাদের সবাইকে। আমরা না এই জায়গাটা চিরকালের জন্য ছেড়ে দিয়ে চলে যাব। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি আজ কিছু টাকা ধার করে নিয়ে আসছি, কাল আমরা এই এলাকাটা চিরকালের জন্য ছেড়ে দিয়ে চলে যাব। অমিত কাজের জন্য বেরিয়ে চলে যায়। কমলা ঘরে একাই থাকে। তখনই রূপা ওখানে চলে আসে। আমার বাড়িতে চিনি শেষ হয়ে গেছে, একটু কি চিনি পাওয়া যাবে? আজ এই ডাইনি আমাকে মেরে ফেলবে, আমার রক্ত খেয়ে ফেলবে। দিদি, দিদি, কি এত ভেবে চলেছো তুমি? কিছু না রূপা, কি যেন চাই তোমার? একটু চিনি দরকার ছিল। এক্ষুনি নিয়ে আসছি। কমলা রূপাকে চিনি দিয়ে দিল। রূপা তারপর চলে গেল। রাত অনেক হয়ে গেল। অমিত অটো নিয়ে বাড়ি ফিরছিল। আজকেও অনেক রাত হয়ে গেছে, ওই ডাইনির হাতে যদি আমি পড়ে যাই তাহলে জ্যান্ত বাঁচবো না। তখনই অমিত সুমিতকে দেখতে পেয়ে যায়। অমিত তারপর অটো থামিয়ে দিল। অমিত কিছু বলতে চাইছিল, তার আগেই অমিত ওখানে রূপাকে দেখতে পেয়ে যায়। হে ভগবান, এ তো ডাইনি রূপা। আজকে ও আমার বন্ধু সুমিতকে ছাড়বে না। আমি সুমিতকে মানা করেছিলাম, ও আমার কথা শুনলো না। যাই হোক না কেন, ওকে আমাকে বাঁচাতেই হবে। অমিত দুজনের পেছনে আসতে লাগলো। তখনই অমিত দুজনের কথাগুলো শুনতে পেয়ে গেল, আর অমিত লুকিয়ে লুকিয়ে শুনতে লাগলো। রূপা, তুমি সত্যিই খুব সুন্দর। সুন্দর? আর আমি? এটা বলে রূপা ডাইনির রূপ ধারণ করে নেয়। ডাইনি? এখন কেমন লাগছি তোকে আমি? হ্যাঁ, খুব সুন্দর তাই না? খুব সুন্দর তাই না? আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। অমিত কিছু করতে পারত, তার আগেই
ডাইনি সুমিতের গলা ভেঙে দেয় আর তার রক্ত খেতে লেগে যায়। অমিত এই সব দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি করে অটো নিয়ে বাড়ি চলে যায়। কি হলো গো, এত দেরি কি করে হয়ে গেল? হ্যাঁ, আর এত ভয় পেয়ে আছো কেন? হ্যাঁ, কমলা, ওই ডাইনিটা সুমিতকে আমার সামনে মেরে দিল। আমি ওখানেই ছিলাম, সব দেখছিলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। কি? সুমিতকে মেরে দিয়েছে ওই ডাইনিটা? হ্যাঁ, এখন এই ডাইনিটার কিছু করতেই হবে, না হলে আমাদের মধ্যে কেউই জ্যান্ত বাঁচবো না। আমি একজন বাবাকে চিনি, উনি আমাদের সাহায্য অবশ্যই করবেন। অমিত আর কমলা সকাল হতেই বাবার কাছে চলে যায় আর বাবাকে পুরো ঘটনার ব্যাপারে বলে দেয়। খোকা, আমি তোমার বন্ধুদের তো ফেরত আনতে পারবো না, কিন্তু এই ডাইনিকে আমি ছাড়বো না। এখন আর একটাও প্রাণ যাবে না। বাবা, দয়া করে কিছু করুন, এর সমাধান আছে। আমি যা বলবো ব্যাস তোমরা ওইটুকু করে রেখে দিও। আমি কাল তোমাদের ঘরে আসব। আপনি বলুন আমাদের কি করতে হবে? অনেকগুলো কাঠ জড়ো করে রেখে দিও, আর কাউকে কিছু বলবে না যে এইসব আমি তোমাকে করতে বলেছি। কমলা বাড়িতে ফিরে চলে আসে, যেমনটা বাবা ওদের বলেছিল সেইভাবেই অমিত অনেকগুলো কাঠ নিয়ে জমা করে রেখে দেয়। সন্ধে হয়ে গেল, তারপর বাবা ওখানে চলে আসে। নমস্কার বাবা। সদা সুখী থাকো খোকা। কাঠগুলোর ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ বাবা, হয়ে গেছে। রাত হয়ে গেল, বাবা পুজো করতে শুরু করে। তখনই রূপা ডাইনি হয়ে বাইরে চলে আসে। কার এত সাহস যে আমাকে ডেকে পাঠিয়েছে? আজকে আমি তার রক্ত খেয়ে ফেলবো। আমার সাহস হয়েছে, আজকে তোর শেষ দিন। তাহলে বল, তোর কোনো শেষ ইচ্ছে? হ্যাঁ, তোর রক্ত খেতে চাই। অমিত, কাঠগুলোয় আগুন লাগাও। অমিত কাঠগুলোতে আগুন লাগিয়ে দেয়। বাবা মন্ত্র পড়তে শুরু করে দেয়। ডাইনি যখনই বাবাকে মারার চেষ্টা করলো, বাবা ডাইনিকে আগুনে ধাক্কা দিয়ে দেয় আর ডাইনি আগুনে পুড়ে মরে যায়। এবার এই ডাইনি শেষ হয়ে গেছে, দ্বিতীয়বার কখনো ফেরত আসবে না। অনেক অনেক ধন্যবাদ বাবা। সেই দিনের পরে ডাইনি দ্বিতীয়বার কখনো আসেনি। অমিত আর কমলা হাসি খুশিতে থাকতে লাগলো। একটা গ্রামে অলোক নামের একজন খুব বড় বিখ্যাত চিত্রকার তার স্ত্রী আর ছেলে রনিদের সঙ্গে থাকত, কিন্তু এখন বয়স হয়ে যাওয়ার কারণে তার জন্য চিত্র তৈরি করা কঠিন হয়ে গেছিল। এক রাতে অলোক নিজের ঘরে চিত্র বানাচ্ছিল আর তার অসুস্থ স্ত্রী বিছানায় শুয়েছিল। তুমি কি করছো? শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আমি নিজের জীবনের শেষ চিত্র বানাচ্ছি, এরপরে আমি কোনো চিত্র আঁকবো না। কার? দেখাও। অলোক তাকে চিত্র দেখিয়ে বলল, তোমার। খুব ভালো। হাওয়ার কারণে ওপরের কাগজটা উড়ে যায় আর স্ত্রী তার নিচের চিত্রটা একটু দেখে ফেলে। ওই নিচে ওটা কার ছবি? অলোক কাগজ উল্টালো আর নিচে রাখা ডাইনির চিত্র সামনে চলে এলো। হে ভগবান, কি ভয়ঙ্কর ডাইনি! এমন মনে হচ্ছে যেন এক্ষুনি বাইরে এসে নিজের বড় রূপ ধারণ করবে। তুমি এরকম ছবি কেন বানালে? আসলে এটাই আমার শেষ ছবি ছিল, কিন্তু আমি ভাবলাম তোমারও একটা ছবি আঁকা উচিত। ওই ডাইনির ছবিটা দেখে প্রতিমার মাথা ঘোরাতে লাগলো। অলোক, সরাও এটা সামনে থেকে। আমার আমার কষ্ট হচ্ছে, সরাও এটা। অলোক তক্ষুনি ওই ছবিটা একটা কাপড় দিয়ে ঢেকে
প্রতিমাকে বিছানায় শুইয়ে দিল। আরে তুমি শুয়ে পড়ো, আমি কিছুক্ষণ পর শুয়ে পড়ব। অলোক তার ছবি আঁকাটা বন্ধ করে দিল আর ঘরের বাইরে চলে গেল। প্রতিমা ঘরে একা শুয়েছিল। জানালা দিয়ে দ্রুত হাওয়া ভিতরে আসছিল। এই কারণে ওই কাপড়টা উড়ে গেল আর ডাইনির ছবি আবার দেখা দিতে লাগলো। ওই অন্ধকার ঘরে ওই ডাইনির ছবিটা চমকাতে শুরু করলো আর কাগজটা আস্তে আস্তে ওই বোর্ড থেকে বেরোতে লাগলো। কাগজটা পুরো বেরোনোর পর উড়ে প্রতিমার কাছে চলে আসে আর চেহারা জোরে জোরে টিপতে লাগলো। প্রতিমার নিঃশ্বাস আটকে যাওয়ার কারণে ও জোরে জোরে ছটফট করতে লাগলো। ওই কাগজটা সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সে যার কিছুই লাভ হলো না। প্রতিমার আওয়াজটুকুও বেরোচ্ছিল না। আস্তে আস্তে ওর শরীর নড়া বন্ধ হয়ে গেল আর ও শেষে মারা গেল। প্রতিমার মরার পর ওই ছবিটা আবার ওই বোর্ডে চিপকে গেল। অলোক ঘরে এলো। প্রতিমাকে শান্তিতে ঘুমোতে দেখে ওর পাশে এসে শুয়ে পড়ল। পরের দিন সকালে অলোক আর তার ছেলে রনিত প্রতিমার ব্যাপারে জানতে পারল। তখন তারা খুবই দুঃখ পেল। ওরা প্রতিমার শেষ কাজ সম্পন্ন করল। যখন ওর চিতায় আগুন জ্বলছিল তখন অলোকের কিছু মনে পড়ল আর ও ভেতরের দিকে দৌড়ল। ও ভেতরে প্রতিমার ছবির কাছে এলো আর সেটা দেখতে লাগলো। এটা তোমার শেষ চিহ্ন, এটাকেও তুমি নিজের সঙ্গে নিয়ে যাও। এইটুকু বলে ও এক ঝটকায় প্রতিমার চিত্র বোর্ড থেকে বার করলো আর বাইরে এসে ওর চিতায় ছুঁড়ে দিল। কিন্তু ছড়ার পর ও জানতে পারলো যে ও ডাইনির ছবিটাও ছুঁড়ে দিয়েছে। ও কাঁদতে লাগলো আর রনিতকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। সেই রাতেই অলোক নিজের ঘরে বিছানায় একা শুয়েছিল। ওর প্রতিমার কথা খুব মনে পড়ছিল। ও উঠল আর প্রতিমার চিতার কাছে চলে গেল। ও চিতার কাছে পৌঁছলো আর একটা পাথরের ওপরে বসে শান্তিতে চিতাটাকে দেখতে লাগলো। এই সময় ওর নজর চিতায় আটকানো একটা কাগজের ওপর পড়ে যায়। অলোক ওই কাগজটা তুলল আর দেখার পরে ও খুব আশ্চর্য হয়ে পড়ল। ওটা ডাইনির ছবিওয়ালা কাগজ ছিল। আরে এই কাগজটা আগুনে জ্বললো না কেন? অলোক কিছুই বুঝতে পারলো না আর ও দৌড়ে দৌড়ে রনিতের কাছে গেল। আরে খোকা রনিত, এই দেখো, এটা আগুনে জ্বলেনি আর এর মধ্যে ছবিটাও একেবারে ঠিক আছে। কার ছবি? ডাইনির। দুজন খুব ভয় পেয়ে গেল। হঠাৎ ওই কাগজটা নিজের থেকে নড়তে লাগলো আর ছাদ ভেঙে হাওয়ায় উড়ে গেল। অলোক আর রনিত ভয়ের চোটে বাইরে পালিয়ে গেল। ওরা দুজন বাড়ি থেকে দূরে দৌড়তে লাগলো আর হঠাৎ করে থেমে গেল। ওদের সামনে হাওয়ায় ডাইনির ছবিওয়ালা কাগজটা দাঁড়িয়েছিল আর এখন ওটা আগের থেকে অনেক বিশাল হয়ে গেছিল। ওর ভেতরের ডাইনি নড়ছিল। অলোক, তুই আমায় পোড়ানোর চেষ্টা করেছিলি, এবার আমি তোকে জ্যান্ত ছাড়বো না। স্ত্রীর পর এবার তুই হবি আমার শিকার। মানে প্রতিমাকে তুমি মেরেছো? হ্যাঁ। ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। অলোক ভয় পেয়ে গিয়ে পালাতে লাগলো, কিন্তু ওই ডাইনি ওকে কাগজ দিয়ে ঘিরে ফেললো। অলোক কাগজের ঘেরায় বন্দি হয়ে গেল। ডাইনি অলোককে হাওয়ায় তুলে কাগজের মধ্যে আটকে ধরলো আর ওর শরীরটাকে মোচড়াতে লাগলো। এরই সাথে অলোকের হাড় গোড় ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছিল। ও যন্ত্রণার কারণে চিৎকার করছিল। শেষে ওর আওয়াজ শান্ত হয়ে গেল আর ওই কাগজটা অলোকের রক্তে জায়গায় জায়গায় লাল হয়ে গেছিল। ডাইনি
কাগজটাকে এক ঝটকায় খুলল আর অলোকের শরীর রনিতের সামনে এসে পড়ে গেল। রনিত ভয়ের চোখে অলোককে দেখছিল। ডাইনি রনিতের কাছে আসতে লাগলো। এবার তোমার পালা। রনিত ভয় পেয়ে পেছনে যেতে লাগলো। ও নিচে পড়ে থাকা একটা কাঠ তুললো আর ডাইনিকে ভয় পেয়ে বলল, দেখো সামনে আসবে না। তুমি আমাকে একটা ছোট কাঠ দিয়ে মারতে পারবে না। ডাইনি হাসতে লাগলো আর রনিতের কাছে পৌঁছে গেল। যখনই ওই ডাইনি রনিতকে ধরার জন্য সামনে এগোলো, রনিত ওই কাঠটা জোরে ঘুরিয়ে দিল আর ওই কাগজে গর্ত হয়ে গেল। এই কারণে ওই ডাইনি পেছনে সরে গেল। রনিত দেখলো যে ওই গর্ত দিয়ে কালো রক্ত বেরোচ্ছিল। রক্ত এই জন্য বেরোচ্ছিল কারণ যেখানে গর্ত হয়েছিল ওখানে ডাইনির পা বানানো হয়েছিল আর ওই রক্ত ওর পা থেকে বাইরে আসছিল। রনিত এটা দেখে হাসতে লাগলো। আয় তোলা আমাকে, আয় না। ডাইনি খুব রেগে গেল আর ও রনিতকে ধরে কাগজে চেপে ধরতে লাগলো। রনিত জোরে কাঠ ঘুরিয়ে দিল আর কাগজটাকে দুই ভাগে ছিঁড়ে দিল। ডাইনি জোরে জোরে চিৎকার করতে লাগলো। কাগজের থেকে হাত ছাড়ার কারণে রনিত নিচে পড়ে গেল। ডাইনি দুই ভাগে কেটে গেল। কাগজ ডাইনির কালো রক্তে ভরে গেল আর আস্তে আস্তে ছোট হতে লাগলো। কাগজ আবার পুরনো আকারে আসার পর মাটিতে পড়ে গেল আর পড়তে লাগলো। তার সাথেই ডাইনির জ্বলার চিৎকার শুনতে পাওয়া গেল। কাগজটা একেবারে পুড়ে যাওয়ার কারণে রনিত অলোকের লাশের কাছে গেল আর অনেকক্ষণ ওখানেই কাঁদতে থাকলো। এক গ্রামে একজন ডাক্তার ছিল। সে খুবই ভালো চিকিৎসা করত। গ্রামের প্রত্যেকটা লোক চিকিৎসা করানোর জন্য শুধুমাত্র সেই ডাক্তারের কাছেই যেত। গ্রামেই তার ছোট একটা ক্লিনিক ছিল। একদিন ভজা নামের একটা ছেলে তার স্ত্রীকে খারাপ অবস্থায় তার ক্লিনিকে নিয়ে আসে। ওর স্ত্রীর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক রক্ত বেয়ে গিয়েছিল আর সে প্রায় মরবে করছিল। শুনুন ডাক্তারবাবু, আমার স্ত্রীকে বাঁচিয়ে নিন, অনেক রক্ত বয়ে যাচ্ছে ওর। কি হয়েছে ওর? এত রক্ত কেন বেরোচ্ছে? ডাক্তারবাবু, আমরা কিছু জিনিস কেনার জন্য মার্কেট যাচ্ছিলাম, তখনই পেছন থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসে আর আমাদের দুজনের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। আমার বেশি জোরে আঘাত লাগেনি, কিন্তু ওর অনেক রক্ত বেরিয়ে গেছে। সেই জন্য আমি তাড়াতাড়ি ওকে আপনার কাছে নিয়ে এলাম। আপনি কিছু করুন ডাক্তারবাবু, আপনি কিছু করুন প্লিজ। আরে আরে, তুমি একটু শান্ত হও আর কান্না বন্ধ করো, আমি দেখছি। ডাক্তারবাবু ভজার স্ত্রীর চিকিৎসা করা শুরু করে দিল। ভজা খুব বেশি ভয় পেয়ে গেছিল। ডাক্তারবাবু যে করে হোক রক্ত বের হওয়াটা থামিয়ে দিল আর তাড়াতাড়ি ভজার কাছে এলো। দেখো ভজা, আমি রক্তটা তো থামিয়ে দিয়েছি, কিন্তু এর পুরো চিকিৎসা এখানে করা সম্ভব নয়। তোমাকে একে নিয়ে শহরে যেতে হবে আর বড় হাসপাতালে এর চিকিৎসা করাতে হবে। সাহেব, আমাদের কাছে এত বেশি টাকা নেই, আর যদি শহরে নিয়ে যেতে যেতে ওর কিছু হয়ে যায় তখন? বোঝার চেষ্টা করো, আমার কাছে অত বেশি যন্ত্রপাতি নেই যে আমি ওর চিকিৎসা করে দেব। আর যদি ওকে এখানেই রাখো তাহলে ওর হয়তো প্রাণ চলে যাওয়ারও ভয় রয়েছে। কিন্তু এত টাকা কোথা থেকে আনবো সাহেব? আমি খুব গরিব মানুষ। এই নাও, এই কিছু টাকা রাখো। যখন তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে তখন পরে আমাকে ফেরত দিয়ে দিও। এবার যাও, তাড়াতাড়ি করো, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তারের দেওয়া টাকাগুলো নিয়ে ভজা নিজের স্ত্রীকে শহরে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু গাড়িতে যেতে যেতে মাঝ রাস্তাতেই ওর মৃত্যু হয়ে যায়। ভজা ওখানেই নিজের স্ত্রীর কাছে জোরে জোরে কাঁদতে থাকল। সেই রাতেই ডাক্তার যে নিজের ক্লিনিক বন্ধ করে ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তাকে বাইরে থেকে কেউ আওয়াজ দিল, ডাক্তার বাবু। এত রাত্রে বাইরে থেকে আওয়াজ শুনতে পেয়ে ডাক্তার অবাক হয়ে যায়
সে বাইরে গিয়ে দেখলো তো এক মুহূর্তের জন্য সে ভয় পেয়ে গেল। অন্ধকারে কেউ চেয়ারের ওপরে বসেছিল, তার চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু শরীর দেখে তাকে একটা লোকের মতো মনে হচ্ছিল। ডাক্তার তাকে ডাক দিল, কে তুমি? ওই লোকটা কিছুই বলল না। ডাক্তার আরো ভয় পেয়ে গেল। ভয়ের কারণে সে 2 পা পেছনে চলে যায়। আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? কি চাই তোমার? যদি তুমি চুরি করার ধান্দায় এসে থাকো তাহলে চলে যাও এখান থেকে, না হলে আমি পুলিশকে ডেকে নেব। হঠাৎ সেই শান্তিটাকে ছিঁড়ে দিয়ে একটা আওয়াজ এলো, আমি চোর নয়, আমি ভজা। ভজা? এটা তুমি? আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তুমি এখানে কি করছো? তোমার স্ত্রী কেমন আছে? আমার স্ত্রী মরে গেছে সাহেব। আরে কিন্তু এটা কি করে হলো? তুমি তো ওকে শহরে নিয়ে গেছিলে, তাই না? ভজা হঠাৎ উঠে পড়ে আর কিছু না বলে ডাক্তারের কাছে চলে গেল। শহর অবধি পৌঁছতে পারেনি ও, মাঝ রাস্তাতেই নিজের দম শেষ করে ফেললো ওই বেচারি। আর এই সব তোমার কারণে হয়েছে। ভজা রেগে একেবারে পাগল হয়ে যাচ্ছিল, ওর মাথায় রক্ত চড়ে গেছিল। ভজা, তুমি একটু চুপ করে বসো, বসে কথা বলি। আর তুমি এইভাবে আমাকে দোষ দেওয়া বন্ধ করো, এতে আমার কোনো ভুল ছিল না। ডাক্তার, তোমার কারণে আমার স্ত্রী মরে গেছে। যদি তুমি এখানে ওর চিকিৎসা করে দিতে তাহলে ও আজকে বেঁচে থাকতো। একটা সাধারণ প্রাণ বাঁচাতে পারো না, তাহলে কি লাভ এখানে হাসপাতাল থাকার? এরকম কোনো ব্যাপার নয়। আমি তোমাকে বলেছিলাম যে এখানে সব উপকরণ নেই, আর সেগুলো ছাড়া। চুপ, একদম চুপ। তুমি আমার স্ত্রীকে মেরেছো, ওর হত্যা করেছো। তোমার মতো খুনিদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভজা টেবিলে পড়ে থাকা চাকু হাতে নিল আর ডাক্তারের পিঠে ঢুকিয়ে দিল। ডাক্তার জোরে চিৎকার করে উঠল। আমার স্ত্রীও এইভাবেই চিৎকার করছিল। আমি তোমাকে এবার তারই কাছে পাঠাচ্ছি, ওপরে গিয়ে ওর কাছে ক্ষমা চাইবে। যদি ও ক্ষমা করে দেয় তো ভালো, না হলে এইভাবেই নরকে পচতে থাকবে। ভজা আরেকবার ডাক্তারের পেটে আঘাত করল। ডাক্তার চিৎকার করতে করতে ছটপট করতে করতে মরে গেল। ভজা ওখানেই চাকু ফেলে দিয়ে ক্লিনিকের দরজা বন্ধ করে চলে গেল। ভজা ক্লান্ত হয়ে নিজের ঘরে এলো আর কাঁদতে লাগলো। বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে কেউ ভজার ঘরে এসে দরজা খটখট করে। ভজা ভয় পেয়ে গেল। এত রাতে কে এসেছে হবে? পুলিশ কোথাও জানতে পারেনি তো? না, পুলিশ কি করে জানতে পারবে? এখন তো রাত হয়ে গেছে। হঠাৎ আবার একবার কেউ ভজার দরজায় খটখট করতে লাগলো। ভজা এবার বাইরে গিয়ে দেখলো একটা লোক দাঁড়িয়েছিল। তার চেহারা ছাতির নিচে লুকোনো ছিল। কে তুমি ভাই? কে চাই তোমার? ভজা, তোমার নাম? আমারই নাম। আপনি কে? আমাকে আপনার স্ত্রী পাঠিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। এসব কি বাজে বকছো? আমার স্ত্রী মরে গেছে, ও তোমাকে কি করে পাঠাবে? আপনি তো আমাকে আপনার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠিয়েছিলেন, তাই না? তাই আমি তার উত্তর নিয়ে এসেছি। ভজা ভয় পেয়ে গেল। ওই লোকটা ছাতা নিচে করলো আর ভেতরে আসতে লাগলো। ভজা দেখলো যে সে ডাক্তার ছিল, যে ওর ঘরে এসেছিল। তার পেটে সেই 2টো চাকুর চিহ্ন যেমনকে তেমনই ছিল। ডাক্তারবাবু, তুমি কি করে বেঁচে আছো? আমি তো নিজের হাতে তোমাকে মেরেছিলাম, তাহলে এইসব কি করে সম্ভব? আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তুমি আমাকে মেরেছো। এবার আমি তার প্রতিশোধ নিতে এসেছি। ভজা ভয় পেয়ে ওখান থেকে পালাতে লাগলো। ডাক্তারও ওর পেছনে গেল। আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। আমার খুনিকে আমি ছাড়বো না। আর এমনিতেও উপরে গিয়ে আমি তোমার স্ত্রীর সাথে কথা বলেছি, তাকে তোমার কর্মের ব্যাপারে বলেছি, ওর কাছে ক্ষমাও চেয়েছি, কিন্তু সে আমাকে বলল যে ভজাকে তার ভুলের শাস্তি পেতেই হবে। আমি কিছুই করিনি, তুমি মিথ্যে বলছো, তুমি একটা ভূত। ডাক্তার ভজার দিকে এগোতে লাগলো।
জোরে জোরে হাসতে লাগলো। ডাক্তার নিজের ছাতা খুললো, তো সেটা থেকে অনেকগুলো ইঞ্জেকশন নিচে পড়ে যায়, যেগুলো রক্তে লতপত করছিল। এক্ষুনি তোমার এই নোংরা আর খারাপ মাথার চিকিৎসা করছি আমি। তোমার স্ত্রী তোমার জন্য উপরে অপেক্ষা করছে, আর আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে এসেছি। না না, আমাকে ক্ষমা করে দাও। ডাক্তার নিচে পড়ে থাকা ইঞ্জেকশন থেকে একটা ইঞ্জেকশন তুলে নিল আর ভজার গলায় ঢুকিয়ে দিল। ডাক্তার পুরো রক্ত তার গলায় ছেড়ে দিল, আর ইঞ্জেকশন বাইরে বার করলো না। ভজা যন্ত্রণায় জোরে চিৎকার করলো আর নিচে পড়তে লাগলো। যেখানে ডাক্তার ইঞ্জেকশন গেঁথেছিল, ভজার সেই জায়গাটা নীল রঙের হয়ে গেছিল। এক একটা করে ডাক্তার সব ইঞ্জেকশন ভজার শরীরে গেঁথে দিল। ভজার পুরো শরীর আস্তে আস্তে নীল রঙের হয়ে গেল আর নিচে পড়ে থরথর কাঁপতে লাগলো। ভজাকে এইভাবে দেখে ডাক্তার খুব মজা পাচ্ছিল। এরপর ডাক্তার সেই চাকুটাই বের করলো যেটা দিয়ে ওর খুন হয়েছিল। পরে ওই চাকুটা ভজার পেটে ঢুকিয়ে দিল আর তার নাড়ি ভুঁড়ি বাইরে বের করে দিল। ভজা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই ওর মৃত্যু হয়ে গেল। আজকের পর যদি কেউ কোনো কারণ ছাড়া ডাক্তারের উপরে হাত তোলে, তাহলে আমি তার চিকিৎসা ঠিক এইভাবেই করব। ভজা, চলো তোমার স্ত্রীর কাছে, সে তোমাকে দেখার জন্য ছটপট করছে। ডাক্তার ভজার দেহটাকে চাকালো আর ওখান থেকে বেরিয়ে পড়ল। দাদু, ও দাদু, আমাকে ওই গল্পটা শোনাও না, যেটা ওই গ্রামের ডাইনির গল্প। আরে বাচ্চারা, এখন রাত হয়ে গেছে। এত ছোট বাচ্চাদের রাতে ভূত প্রেতের গল্প শোনা উচিত নয়। দাদু, এখন আমরা বড় হয়ে গেছি, প্লিজ আমাদের ওই গল্পটা শোনাও না। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, যখন তোমরা এত বেশি জিদ করছো, তাহলে শুনিয়ে দিচ্ছি। এই গল্পটা আজ থেকে অনেক বছর আগের পুরনো। সময় ছিল 1999, যখন গ্রামে দশেরার পর্ব চলছিল। সব লোকেরা মেলা দেখতে যাচ্ছিল, আর তখনই কিছু লোক মিলে সড়কের ওপর একটা লম্বা শাড়ি পরে থাকতে দেখে। ওই শাড়িটা দেখে কারোর কিছু ঠিক লাগলো না। সবারই ওই শাড়িটাকে ডিঙিয়ে রাস্তা ক্রস করার ইচ্ছে হলো, কিন্তু একটা বেয়াড়া ছেলে মোটেই মানল না, আরও ওই শাড়িটাকে ডিঙিয়ে দিল। সড়কের পাশ দিয়ে পেরোনোর পর সবাই বাঁশবাগানের কাছ থেকে একটা আওয়াজ শুনতে পেল, যেটা জলের পড়ার আওয়াজ ছিল। একদম মনে হলো যেন কেউ স্নান করছে। সবাই যখন ওইদিকে টর্চ মারলো, তখন তারা একটা মহিলাকে স্নান করতে দেখলো, কিন্তু পরের মুহূর্তে সবার টর্চ একসাথে ফিউজ হয়ে গেল আর আবার অন্ধকার ছেয়ে গেল। সবাই বুঝতে পেরে গেল, সে যাই হোক না কেন, এটা কোনো পেতনি বা ডাইনি হবে। সবার সন্দেহ একদম এটাই ছিল। সবাই সেই রাতে তাড়াতাড়ি ওখান থেকে বেরোলো। পরের সকালে গ্রামে একটা খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে একটা ডাইনি এই গ্রামটাকে অভিশপ্ত করে দিয়েছে। আর ওই ছেলেটা যে গত রাতে ওই শাড়িটা ডিঙিয়েছিল, সে সেই রাতেই নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। এই সব খবরগুলো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর গ্রামের সবাই ওই ডাইনির মারাত্মক কথা আলোচনা করতে লাগলো। প্রায় দশেরা, দীপাবলির মতো অনুষ্ঠানে গ্রামে গঞ্জে ডাইনি পেতনি ঘুরে বেড়াতে থাকে।
এটা একটা সাধারণ ব্যাপার ছিল। তাই সবাই ভাবলো যখনই দশেরা কাটবে সব কিছু শান্ত হয়ে যাবে। কিন্তু এরকম হলো না, বরং ওই ডাইনির গড়ার সর্বনাশ তার জন্ম নিয়ে ফেলেছিল। দশেরার 10 দিন পেরোনোর পরেই গ্রামে হঠাৎ তুফান এসে গেল। সমস্ত গৃহপালিত পশু মরতে লাগলো। কেউ মাঝরাতে ওদেরকে মেরে ওদের পুরো রক্ত চুষে নিত। বাচ্চারা অবধি জ্যান্ত জন্মাচ্ছিল না। গর্ভবতী মহিলাদের বাচ্চা তাদের গর্ভেই মরে যেত। সবার এটাই ধারণা ছিল যে এই সবের কারণ ওই ডাইনিটাই, যে নিজের অভিশাপ দিয়ে পুরো গ্রামকে বরবাদ করে দিয়েছে। গ্রামে এখন কৃষিকাজও অসম্ভব হয়ে গেছিল। জমিতে মাটি অনুর্বর হয়ে গেছিল, সব ফসল শুকিয়ে গেছিল। আর এই কারণে অনেক কৃষকরা আত্মহত্যা করে নিয়েছিল। কিন্তু দাদু, এই ডাইনি লোকেদেরকে এইভাবে কেন মারছিল? ও কি কোনো প্রতিশোধ নিতে এসেছিল? না, ও কোনো প্রতিশোধের উদ্দেশ্যে আসেনি। ওই গ্রামটাকে নিজের অধীনে করতে চেয়েছিল, কারণ ও আমাদের গ্রামটাকে নিজের আড্ডা করতে চেয়েছিল। যে পরামর্শটা ওকে এক তান্ত্রিক দিয়েছিল। কিছু বছর আগে গ্রামবাসীরা ওই তান্ত্রিকের এই জঘন্য কাজের জন্য পিটিয়ে পিটিয়ে তাকে গ্রাম থেকে বার করে দিয়েছিল। আর তারই পরামর্শ শুনে ওই ডাইনিটা আমাদের গ্রামকে লক্ষ্য করেছিল। তাহলে দাদু, এর পরে কি হলো? ওই ডাইনিটা সবাইকে মেরে দিয়েছিল? না খোকা, সবাইকে মারাটা সম্ভব ছিল না। কিন্তু যে নিয়ম বিধিকে মানে না, সে ওই ডাইনির জালে খুব সহজেই ফেসে যেত। নিয়ম? কেমন নিয়ম দাদু? যেমন সূর্য ডোবার পরে ঘরের দরজা জানালা বন্ধ করে নেওয়া, কারোর দরজা খটখটানোর পর দরজা না খোলা। কিন্তু এ থেকে ডাইনি শান্ত হয়ে বসেনি, বরং ও অন্য আরেকটা উপায় বার করলো। এখন তো বিয়ে অনুষ্ঠানও গ্রামে করা সম্ভব ছিল না, না হলে ডাইনির কাছে একটা বিরাট সুযোগ থাকতো নিজের শিকারকে ফাঁসানোর। ও গ্রামের সব লোকেদেরকে নিজের বশে করতে শুরু করে দিল, আর তা থেকে অন্যদের ক্ষতি করা শুরু করে দিল। আস্তে আস্তে ওই ডাইনির আতঙ্ক বেড়ে যেতে লাগলো। দাদু, তাহলে গ্রামবাসীরা ওই ডাইনির হাত থেকে মুক্তি কি করে পেল? গ্রামবাসীরা ওই ডাইনির আতঙ্কে ঘাবড়ে গেছিল। এরই মাঝে সবার মুখে খবর শোনা গেল এই কাজ ওই তান্ত্রিকেরই, যাকে 3 বছর আগে গ্রাম থেকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল। গ্রামবাসীরা রেগে গিয়ে লাল হয়ে ওই তান্ত্রিকের ঠিকানা খুঁজলো, আর তারপর তাকে প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়ে বলল, শুনবে তান্ত্রিক, ওই ডাইনিকে যে করে হোক গ্রাম থেকে বার কর। আমরা জানি তুই ওই ডাইনিকে আমাদের পেছনে লাগিয়েছিস। যদি তুই এরকমটা না করিস তাহলে তোকে আমরা এমন ভয়ঙ্কর মৃত্যু দেব যে তুই তন্ত্রবিদ্যাও ভুলে যাবি। গ্রামবাসীরা ওই তান্ত্রিকের কাছ থেকে তার কবচটা কেড়ে নেয়, যার মাধ্যমে সে বেঁচে ছিল। যদি কিছুদিনের মধ্যে ওর কবচটা না পায় তাহলে ও নিজের সব শক্তি হারিয়ে ফেলবে, যে জন্য তার এত বছরের তপস্যা মাটি হয়ে যাবে। তান্ত্রিককে বাধ্য হয়ে গ্রামে আসতেই হলো। সে বছরের শেষ রাতে সাধনা শুরু করলো। সাধনাতে আমি আর আমার সাথে আরো 2জন সাথী বসেছিল। তান্ত্রিক এবার মন্ত্র জপ করতে শুরু করলো। ওই ডাইনি কিছুক্ষণের মধ্যে সামনে এসে হাজির হলো। সে খুবই ভয়ঙ্কর চেহারা নিয়ে এসেছিল। ওকে দেখে আমরা সবাই ভেতর থেকে কেঁপে উঠলাম, কিন্তু পালাতেও পারতাম না। যদি পালাতাম
তাহলে আমাদের প্রাণ ত্যাগ করতে হতো। এবার তোকে এই গ্রামটা ছেড়ে দেওয়া উচিত। আমার উদ্দেশ্য পুরো হয়ে গেছে। উদ্দেশ্য তো তোর পুরো হয়ে গেছে, আমার নয়। আমি এখানে তোর উদ্দেশ্যের জন্য এসেছিলাম, কিন্তু যাব নিজের উদ্দেশ্য পুরো করে। ওই ডাইনি গ্রাম ছেড়ে যাওয়ার জন্য মানল না, তারপর নিজের সব থেকে শক্তিশালী যজ্ঞ শুরু করে দিল। আর অনেক ঘন্টা এই সাধনা চলার পর শেষমেশ ওই ডাইনি দুর্বল হয়ে গেল। আর তারপর তান্ত্রিক ওকে সামনের বট গাছের সঙ্গে বেঁধে দিল। মুক্ত হওয়ার জন্য তান্ত্রিক ওকে গ্রাম ছেড়ে যাওয়ার শর্ত রেখে দিল। দেখ, যদি তুই চাস যে তুই আজীবন এই গাছে বাঁধা হয়ে থাকবি, তাহলে এখনো তোর জিদ তাকে ছাড়িস না। আর যদি তুই এই গ্রামটাকে ছাড়ার কথা দিস, তাহলে আমি তোকে মুক্ত করে দেব। ঠিক আছে তান্ত্রিক, আমি এই গ্রাম ছেড়ে দেব, কিন্তু আমারও একটা শর্ত আছে যে এখানে উপস্থিত কোনো লোক আজকের ঘটনার উল্লেখ কখনো কারোর কাছে করবে না। তা না হলে আমি তার সামনে চলে আসব আর তাকে মেরে ফেলবো। এটা বলা মাত্রই ওই ডাইনি অজ্ঞান হয়ে যায়, আর তান্ত্রিক ওকে গাছ থেকে মুক্ত করে দেয়, আর গ্রাম আবার আগের মতো হয়ে যায়। আরে দাদু, তুমি তো বললে যে ওই ডাইনি সবার কাছে এটা দাবি রেখেছিল যে কেউ ওই রাতের ঘটনার উল্লেখ কারোর সাথে করবে না, না হলে ও সামনে এসে যাবে। তুমি তো আমাদেরকে এই সব কিছু বলে দিলে। হে রাম, হে আমি কি করে ফেললাম? বুড়ো বয়সে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে যে নিজের মৃত্যুকে ডাক দিয়ে ফেললাম। তখনই ঘরের লাইট চলে গেল, আর হালকা আলোয় ওই তিনজন সামনে একটা বড় মহিলার ছায়া দেখতে পেল। আর তখনই দাদুর গম্ভীরভাবে ছাতির যন্ত্রণা শুরু হলো, আর দাদুর গল্প আর তার জীবনের সময় এখানেই সমাপ্ত হয়ে গেল। দীপক নিজের জীবনে খুব সুখী ছিল। ও নিজের গ্রামের পুরনো বাড়িতে একাই থাকত আর কৃষিকাজ সামলাতো। জীবনটা ওর হিসেব মতোই কাটছিল, কিন্তু তখনই ওর গভীর সদমা লাগলো এটা জেনে যে ওর জীবনে এখন আর কয়েকটা দিনই বেঁচে আছে। ওর একটা রোগ আছে যেটা 3rd স্টেজে পৌঁছে গেছে, আর এখন বলতে গেলে ওর কাছে আর 1 মাসই বেঁচে রয়েছে। একদিন সন্ধেবেলায় দীপক তার জমি থেকে বাড়ি ফিরছিল। তখনই ও কোনো একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল। ওই মেয়েটা ঘোমটা দিয়ে রেখেছিল, যে কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। আরে, কে তুমি? আর এত রাত্রে নির্জন জমিতে কি করছো? ওই অজানা মেয়েটা কাঁদতে কাঁদতে, আমার নাম মঞ্জু। আরে মালিক, এখন কি আর বলি, আমি গ্রামের রাস্তা হারিয়ে ফেলেছি। আমার কিছু বুঝতে পারছি না যে আমি কি করি। কোনো জানা পরিচিত বা ভালো মানুষকেও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি আজ তুমি পুরো রাত এই শুকনো জমিতে এইভাবেই কাঁদতে থাকবে? তাহলে এখন আর কি করব মালিক? এই অভাগের ভাগ্যে এটাই লেখা আছে। দীপক মনে মনে ভেবে বলল, এমনিতেও একটা অবলা নারী, আমাকে ওর সাহায্য করা উচিত। আচ্ছা শোনো, আজ রাতের জন্য তুমি আমার বাড়ি চলো। আজকের রাত তুমি ওখানেই থেকে যেও, আর কাল ভোরে উঠে চলে যেও। হ্যাঁ, ঠিক আছে মালিক, যেমনটা আপনি বলবেন। দীপক মঞ্জুকে 1 রাতের জন্য জায়গা দিয়ে দেয়। পরের সকালে দীপক এক গভীর কিন্তু ক্লান্তি সহ রাত কাটিয়ে বিছানা থেকে উঠে পড়ে। ও যখনই সামনে এগোয়, ও মঞ্জুকে
আয়নার সামনে চুল আঁচড়াতে দেখতে পায়। তাকে দেখে কিছু সময়ের জন্য তো দীপক তার প্রতি মগ্ন হয়ে যায়। দীপক মনে মনে বিড়বিড় করল, এ তো কোনো অপ্সরার থেকে কম নয় রে। গত রাতে ঘুমটা ঢেকে রাখার জন্য ও তার চেহারাটা দেখতে পায়নি, কিন্তু এখন যখন ও তার সুন্দর চেহারাটা দেখল তো তাকে পছন্দ করে বসল। মালিক, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। আরে এত তাড়াতাড়ি? চলো গরম গরম চা হয়ে যাক। দীপক চা তৈরি করে নিয়ে আসে। দীপকের পুরো ইচ্ছে ছিল যে ওর মনে মঞ্জুর জন্য কি চলছে সেটা বলে দেবে, কিন্তু ওর মধ্যে এত সাহস কোথায় ছিল? যাই হোক, দুজনে একসাথে চা খেলো। আর দীপক যেতে যেতে তাকে বলল, মঞ্জু, এখন আমরা ভালো বন্ধু হয়ে গেছি, তাহলে তুমি আসা যাওয়া করো আমার সাথে দেখা করতে। হ্যাঁ অবশ্যই, এবার আমি আসি। এর 2 দিন পর হঠাৎ দীপক খুব অসুস্থ হয়ে পড়ল। ওর কারো সাহায্যের দরকার ছিল। ওর কেউই আপন বলে ছিল না, আর না ওর কোনো পরিবার বলে ছিল। কিন্তু তখনই ওর মঞ্জুর কথা মনে পড়ে যায়। যখনই ওর মাথায় মঞ্জুর নাম মনে পড়ে, তখনই দরজায় একটা বেল বাজল। দীপক আস্তে আর ক্লান্তি সহ আওয়াজে, দরজা খোলাই আছে, ভেতরে আসতে পারো। দরজার বাইরে মঞ্জু দাঁড়িয়েছিল। সেই সময় ঘড়িতে রাত 10টা বেজেছিল। আরে মঞ্জু, তুমি এখানে এত রাতে? আপনি আমাকে মনে করলেন আর আমি হাজির। চলুন এইসব বাদ দিন, আমি আপনাকে এক্ষুনি ঠিক করে দেব। না মঞ্জু, এখন তো ডাক্তারও বলে দিয়েছে আমাকে বাঁচানো যাবে না। এখন ব্যাস কয়েক সপ্তাহের মধ্যে আমি মরে যাব। আরে না, শুভ কথা বলুন। আমি বললাম তো, শুধু আমাকে 2 দিন সময় দিন, আমি আপনাকে একেবারে সুস্থ করে দেব। সেই রাতে মঞ্জু দীপককে গরম পট্টি লাগিয়ে সেঁক দেয়। আর দীপকেরও কখন যে ঘুম ধরে গেল ও জানতেই পারল না। পরের দিন সকাল হলো, তখন মঞ্জু আগে থেকে উঠে জেগেছিল আর দীপকের জন্য চা তৈরি করে নিয়ে আসলো। সেদিন পুরো দিন মঞ্জু দীপকের পুরো জোর লাগিয়ে দেখাশোনা করছিল আর কিছু হার্বাল ওষুধও দিল। আজকের রাতে দুজনে একই বিছানায় বিশ্রাম করছিল। দীপক নিজের ওপর নিয়ন্ত্রণ করতে পারেনি আর গিয়ে মঞ্জুকে জড়িয়ে ধরল। মঞ্জুও যেন দীপকের সাথে খুব বেশি শান্তি পাচ্ছিল। দুজনে সেই রাতে খুব ইন্টিমেট হলো, একদম স্বামী স্ত্রীর মতো। যাই হোক, সেটা আলাদা ব্যাপার যে সে বিবাহিত ছিল না। মঞ্জু দীপকের প্রেমে পাগল ছিল, সেও নিজেকে থামাতে পারেনি। পরের দিনে যখন দীপকের ঘুম ভাঙল, তখন ওর খুবই ভালো অনুভব হচ্ছিল। ওর কোনো রকম জ্বর, যন্ত্রণা বা অসুস্থতার সংকেত একদম দেখতে পাওয়া যাচ্ছিল না। ও মঞ্জুকে ডাক দিতে শুরু করল, কিন্তু মঞ্জুকে ও গোটা ঘরে কোথাও দেখতে পেল না। ও ভাবল যে লজ্জা পেয়ে চলে গেছে হয়তো, আবার অবশ্যই আসবে। কিন্তু সে নিজের দেওয়া কথা পুরো করেছে, যেটা সে বলেছিল যে সে দীপককে মাত্র 2 দিনের মধ্যে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। ও নিজের ডাক্তারের সঙ্গে দেখা করল, আর এইবারে ওর হেলথ রিপোর্ট খুবই ভালো ছিল। ও একদম সেফ ছিল। এখন ও সেই মেয়েটার খোঁজ করতে লাগলো, কিন্তু সেই মেয়েটাকে মানে মঞ্জুকে ও কোথাও দেখতে পেল না। আজও এটা একটা গভীর রহস্য যে আসলে সেই মেয়েটা দীপকের কে ছিল, যে ওকে জীবন দিয়েছিল কিন্তু তারপর উধাও হয়ে গেল। কোথাও সে কেউ প্রেমে পড়া ডাইনি ছিল না তো?
আরে ভাই রনিত, একদিন তোর কারণে মরতে হবে। যেভাবে তুই নিজের ওই বেয়াড়া বন্ধুদের সঙ্গে বসে গল্প গুজব করে আড্ডা মারিস আর সবসময় সন্ধেবেলায় বাইরে ঘুরতে থাকিস, আর আমাকেও জবরদস্তি নিজের সঙ্গে টেনে নিয়ে যাস। আরে ভীতু ছেলে কোথাকার, তুই এত ভয় পাস কেন ভাই? তোর তো নিজের প্রাণের পরোয়া নেই, অন্তত আমার কথা তো ভাব। এইভাবে অন্ধকার সন্ধেবেলায় এই ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার হওয়াটা তুই জানিস কতটা মারাত্মক হতে পারে? আচ্ছা তাহলে বল কতটা মারাত্মক হবে? এখনই কোনো হরর ফিল্মের মতো আমরা পেছন থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পাবো? গাছের পেছন থেকে লুকিয়ে কেউ আমাদের উপর নজর রাখবে নাকি? আর হয়তো আমরা কোনো মধুর সঙ্গীতের আওয়াজ শুনতে পাবো। রনিত তখন এইসব বলছিল, আর তখনই ওই দুজনের ঠিক একদম পেছনে কোনো মহিলার গলায় গানের আওয়াজ শুনতে পাওয়া গেল। রাত হতে চলেছে, বিপদ আসতে চলেছে, মৃত্যু আসতে চলেছে, মৃত্যু আসতে চলেছে। রাত হতে চলেছে। এই গানটা শুনে অমিত আর রনিত দুজনেরই যেন প্রাণটা বেরিয়ে গেল। দুজনের পা নিজের জায়গা থেকে সামনের দিকে এগোচ্ছিলই না। তখনই অমিত কাঁদো কাঁদো আওয়াজে রনিতকে বলল, রনিত, আমি তোকে মানা করেছিলাম না, এইভাবে সূর্য ডোবার পর এই জঙ্গল দিয়ে পার হওয়া ঠিক নয়। এবার দেখে নিলি তো কি হয়। এখন এতে ভূতের কথাটা তোলার কি দরকার ছিল বলতো? তুই কি সময় আর পরিস্থিতি বুঝতে পারিস না নাকি? আরে ক্ষমা করে দে ভাই, তখন আমি জানতাম না যে এই জঙ্গলে কোনো ডাইনিও থাকতে পারে। এখন কি করি? আমি এই ডাইনির ব্যাপারে বেশি কিছু তো জানি না, কিন্তু গ্রামের সবাই বলে যে এটা গান গাইতে পারা ডাইনি, যে যুবক ছেলেদেরকে দেখে তাদেরকে নিজের দিকে আকর্ষিত করার জন্য মায়াবী সঙ্গীতের ব্যবহার করে। আর যে কেউ এই মায়ায় ফেসে যায় না, এই ডাইনি তাদেরকে মেরে ফেলে। সেই জন্য তখনই পেছন থেকে ওই ডাইনির সঙ্গীত বন্ধ হয়ে যায়, আর ও একটা ভয়ঙ্কর আওয়াজে বলল, এই, তোমরা নিজেদের মধ্যে কি ফিসফিস করে চলেছো? চুপচাপ উল্টো পায়ে আমার দিকে এসো, না হলে নিজেদের হাত দিয়ে জীবনটাকে হারিয়ে ফেলো। ভাই খুব ভয় লাগছে, এখন কি করি? আমি এখন শুধু একটাই রাস্তা দেখতে পাচ্ছি। সেটা কি? শরীরের পুরো শক্তি লাগিয়ে বেশ পালাও এখান থেকে। অমিত এর আগে রনিতকে থামাতে পারত। রনিত ওখান থেকে দৌড়তে শুরু করে দিয়েছিল। আরে দাঁড়া রনিত, তুই নিজের মৃত্যুকে ডাক দিচ্ছিস, এরকম করিস না আমার ভাই। তখনই অমিত এটা অনুভব করল যে ওই গান গাওয়ার ডাইনির সঙ্গীত একেবারে বন্ধ হয়ে গেছে, আর এমন মনে হয় যে ও এখন পেছন থেকে সরে গেছে। অমিতের প্রচন্ড ভয় তো লাগছিল, কিন্তু একটু সাহস জুটিয়ে পেছনে ঘুরে তাকায়। তখন ও ওই ডাইনিকে কোথাও দেখতে পেল না। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তুমি ওই ডাইনিটাকে আমার পেছন থেকে সরিয়ে দিয়েছো। কিন্তু এক মিনিট, ওই ডাইনিটা হঠাৎ করে গেল কোথায়? আমার পুরো বিশ্বাস যে ওই রনিতের পেছনেই গেছে। এ ভগবান, এখন আমি রনিতের সাহায্য কিভাবে করব? অমিত একটুও কিছু বুঝতে পারছিল না যে ও করলেও বা করবেটা কি, কারণ এখন আস্তে আস্তে অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়ছিল, আর রাত নিজের ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছিল। তখনই অমিতের মাথায় একটা বুদ্ধি এলো যে এই সময় গ্রামের সবাইকে ডেকে নেওয়া যাক, আর তারপর রনিতকে খুঁজতে বেরোনো যাক। অমিত প্রথমে জঙ্গল থেকে বাড়ির দিকে দৌড় দিল। সৌভাগ্যক্রমে
মাঝখানে ওর মুখোমুখি ওই ডাইনির সঙ্গে হলো না। গ্রাম পৌঁছে ও তক্ষুনি গ্রামের কয়েকজনকে নিজের কথাগুলো আর রনিদের পরিস্থিতির ব্যাপারে বলে দিল। গ্রামবাসীরাও অমিতের গল্প শুনে অবাক হয়ে গেল, কিন্তু ওরা ওর কথায় বিশ্বাস করল, কারণ এর আগেও এরকমই কিছু গ্রামবাসীদের সঙ্গে ঘটে রয়েছে। যখন জঙ্গল থেকে পার করা লোকেরা ওই ডাইনির সঙ্গীত শুনতে পেত আর যারা ওই সঙ্গীত নিয়ে টিপ্পনি করে দিত বা পালানোর চেষ্টা করত, ওরা ওই ডাইনির মায়াতে এমনভাবে ফেসে যেত যে কখনো দ্বিতীয়বার ফিরে আসতে পারত না। অমিত কয়েকজন গ্রামের লোককে নিয়ে জঙ্গলের মাঝখানে গিয়ে হাজির হয়। সবাই নিজের হাতে মশাল নিয়ে রনিতকে ডাক দিচ্ছিল। তখনই হঠাৎ করে ওই সঙ্গীত আবার বাজতে শুরু করে। এর মানে ওই গান গাওয়া ডাইনিটা এখানেই কোথাও আশেপাশেই আছে। গ্রামবাসীরা, কোথায় গেলে তোমরা? যদি তোমরা আমার সাথে ইয়ার্কি করছো তাহলে মনে রেখো এর ফলটা খুব খারাপ হবে। আমার বাবা একজন জমিদার, তোমরা জানো না নাকি? আমি তোমাদেরকে গ্রাম থেকে বার করে দেব। তখনই ওই গ্রামবাসীদের মধ্যে একজন হঠাৎ করে কোথা থেকে অমিতের একদম কাছে চলে আসে আর ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে খোকা, তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও। এই আংটিটা খুব চমকাচ্ছে, এটা খুলে দাও। কোথাও অন্ধকারে যদি হারিয়ে যায় তখন? না, আমি আংটি খুলবো না। এটা আমার দাদু আমাকে দিয়েছিল আর সব সময় পরে রাখতে বলেছিল। তখনই ওই গ্রামবাসীর চেহারা হঠাৎ করে বদলাতে লাগলো। ওই লোকটা ওই ডাইনির শরীরে বদলে গেল আর অমিতকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ও অমিতের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলো। বাপরে, এ তো সেই গান গাওয়া ডাইনিটা। মনে হচ্ছে গ্রামবাসীদেরকেও মেরে ফেলেছে, এখন আমাকে মারার উদ্দেশ্যে এসেছে। আমাকে এক্ষুনি জঙ্গল থেকে বাইরে পালাতে হবে। এটা বলে অমিত নিজের পুরো শক্তি লাগিয়ে জঙ্গল থেকে বাইরের দিকে পালানো শুরু করলো। ওর ঠিক পেছনে ওই ডাইনিটাও দৌড়চ্ছিল, সেটা পরিষ্কার বুঝতে পারছিল। আর তার সাথে ও গান গাইছিল, যাতে অমিত ভ্রমিত হয়ে ওর বশে হয়ে যায়। অমিতের ওপর এর আগে ওই গানের প্রভাব পড়া শুরু হতো। অমিত জঙ্গল পার করে নিজের ঘরে পৌঁছে যায়, যেখানে ওর মা বাবা ওর আসার অপেক্ষায় চিন্তা করছিল। আরে খোকা, এত রাতে কোথায় চলে গেছিলি? তুই জানিস তো যে ওই জঙ্গলে কালমুখী ডাইনি থাকে, যে তোদের বয়সী ছেলেদেরকেই লক্ষ্য করে। সে তো ভাগ্য ভালো যে তুই তোর দাদুর দেওয়া চমৎকারী আংটি পরে রেখেছিস। ওটা খুলে দিসনি, যেটা তোকে সুরক্ষিত বাঁচিয়ে রেখেছে। না হলে আজ তোর সাথে ভয়ঙ্কর একটা বিপদ ঘটে যেত রে খোকা। ভগবানকে অনেক ধন্যবাদ জানাই। আরে ও অমিতের মা, তুমিও না? এখন তো ছেলে ঘরে এসে গেছে, এখন শান্ত হও, বাকি কথা কাল করে নিও। এমনিতেও অনেক রাত হয়ে গেছে। অমিত বিছানায় শুয়ে শুয়ে বারবার ওর বন্ধু রনিত আর ওই গ্রামবাসীদের ব্যাপারে ভাবতে লাগলো। ওর আত্মার মধ্যেও ওই গান গাওয়া ডাইনির ভয় ঘর করে ফেলেছিল। ওর চোখে ঘুম পর্যন্ত আসছিল না। এই কারণে ও বিছানা থেকে উঠে পড়ল। ও নিজের আংটিটাও খুলে দিল, কারণ ওর আঙুলে হালকা জ্বলন হচ্ছিল। তাছাড়া এখনো নিজের ঘরে পৌঁছে গেছিল, তাই ওর কোনো বিপদও ছিল না। এরপরে খুবই উদাসীনতার চেহারা নিয়ে অমিত নিজের বিছানায় শুয়ে পড়ল। এইবারে খুব তাড়াতাড়ি ওর ঘুমও ধরে গেল। ও একদম গভীর নিদ্রায় ছিল। তখনই ও নিজের ঘরে আবার ওই ডাইনির ভয়ঙ্কর সঙ্গীত শুনতে পেল। রাত হতে চলেছে। অমিত নিজের বিছানায় একদম অদ্ভুতভাবে ছটপট করতে লাগলো। আর এর সাথে এই সিন
এখানেই এন্ড হয়ে যায়। এখন সকাল হয়ে গেছিল। অমিত নিজের ঘুম থেকে জেগে উঠল। ওর নিজেরই ঘরে ওর মা বাবার ছাতি চাপড়ে কান্নাকাটির চিৎকার শুনতে পাচ্ছিল। অমিত এটা দেখে খুব অবাক হয়ে যায়। অমিত তখনই টেবিলের দিকে নিজের আংটি নেওয়ার জন্য গিয়ে দেখল, কিন্তু সেখানে ও নিজের আংটিটা পেল না। অথচ ওর ভালো করে মনে আছে, গত রাতে ঘুমানোর আগে ও এই টেবিলের ওপরেই ওই আংটি খুলে রেখেছিল। যাই হোক, ওর জন্য আংটি খোঁজার থেকে বেশি জরুরি ছিল বাইরের ব্যাপারটা জানা, কারণ ওর অস্থিরতা এখন বেড়েই চলেছিল। ও নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখন দেখে ওর মা বাবা একটা মৃতদেহের কাছে তাদের মাথা রেখে খুব কান্নাকাটি করছে। এটা দেখে অমিত বুঝতে পেরে যায় যে অবশ্যই এটা ওর বন্ধু রনিতের দেহই হবে, যে কারণে ওর মা বাবা শোক মানাচ্ছে। অমিত নিজের মা বাবাকে গিয়ে বোঝালো, কিন্তু এ কি, ওর মা বাবা তো ওর দিকেই দেখছিলই না। তখনই ওই দেহ থেকে কাপড় উড়ে যায়, আর তারপর অমিত যা দেখল সেটা দেখে ওর একটা মারাত্মক ঝটকা লেগে যায়। এই দেহটা অন্য কারোর নয়, বরং ওর নিজের ছিল, অর্থাৎ অমিত এখন একটা অশান্ত আত্মা হয়ে গেছিল। ওর মৃত্যু কাল রাত তখনই হয়ে গেছিল যখন আংটি বার করে ও শুতে গেছিল, আর ওর গান গাওয়ার ডাইনির অনুভব হয়েছিল। আর ঠিক সেই সময় ওই ডাইনিটা অমিতের গলায় নিজের দাঁত বসিয়ে ওকে মেরে ফেলল। অমিতের আংটি খোলাটা মোটেই উচিত হয়নি, কারণ ওই ডাইনি হতে পারে জঙ্গলে মারতে পারেনি ওকে, কিন্তু ওর পিছু করতে করতে সে ওর ঘর অবধি, ওর রুম অবধি পৌঁছে গেছিল। আর অমিত যখনই একটা ভুল করলো, অমিতের জীবনের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে গেল। আরে রূপা, এই শিরদাঁড়ার ব্যথাটা জানি না কবে আমার একদিন প্রাণ নিয়ে হার মানবে। একটু মালিশ করে দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা, 2 মিনিট থামো। রূপা যখনই শুভেন্দুর কাঁধে হাত রাখল, শুভেন্দু খুবই জোশের সঙ্গে একেবারে লাফিয়ে উঠল। আরে বাহ রূপা, তুমি তো একদম জাদুকর বেরোলে। তোমার মোলায়েম হাতের স্পর্শ হওয়া মাত্রই শরীরে যেন এক নতুন প্রাণ এসে গেছে। আমার ব্যথাটা কি জানি কোথায় উধাও হয়ে গেল। এখন ছেড়ে দাও, যাও নিজের এবার কাজ করো। আমার এখন একটু ভালো অনুভব হচ্ছে। ঠিক আছে, তেল লাগাতে হবে না, আমি চললাম বাড়ির কাজ করতে, অনেক কাজ পড়ে আছে। রূপা কিচেনে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গেল। তখনই শুভেন্দু বিছানা থেকে উঠল আর নিজের পকেটে কিছু খুঁজতে লাগলো, যেটা ও খালি পেল। ও আবার একবার রূপাকে আওয়াজ দিল, আরে ক্ষমা করো, তোমাকে আরেকটা কষ্ট দিচ্ছি। আসলে আমার ওই ওষুধগুলো কি জানি কোথায় রাখা আছে, ওগুলো একটু নিয়ে এসো। তুমিও না পাগল করে দেবে, তোমার ডান দিকের পকেটে হাত ঢোকাও। শুভেন্দু যখনই ওর ডান দিকের পকেটে হাত ঢোকালো, সেখানে ও নিজের ওষুধগুলো পেয়ে গেল। এটা দেখে ও একটু অবাক হয়ে যায়, কারণ কয়েক সেকেন্ড আগে যখন ও নিজের পকেট চেক করছিল তখন তো ও কিছুই পায়নি। তাহলে হঠাৎ এই ওষুধ? যাই হোক, এখনের মতো এসবকে ও এড়িয়ে দিল আর অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আচ্ছা শোনো, আমি এবার বেরোলাম। শোনো, গাড়ি ধরার সময় যে প্রথম গাড়িটা পাবে সেটা ছেড়ে দিও, বরং ওর পরের গাড়িটা ধরবে। আর অফিসে গিয়ে সবার প্রথমে নিজের চেয়ারটাকে চেক করে নিও, তবেই ওর উপর বসো, বুঝলে? শুভেন্দু রূপার কথাগুলো যেন ওর মাথায় উপর দিয়ে চলে গেল। ওর কথায় হাসতে হাসতে বলল, আচ্ছা ম্যাডাম, এই ব্যাপার, ঠিক আছে, আমি এবার চললাম। তারপর শুভেন্দু বাইরে দাঁড়িয়ে গাড়ি ধরার জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই ও সামনে একটা ট্যাক্সি আসতে দেখলো, যেটার বাম্পারে একটা লাল পতাকা লাগানো ছিল। ও ট্যাক্সি, কিন্তু 1 মিনিট, আমি এটা ধরবো নাকি ছেড়ে দেব?
রূপা প্রথম গাড়িটা ধরতে মানা করেছিল। কিন্তু ছাড়ো, রূপাও এমনই মজা করেছিল হয়তো। শুভেন্দু এত কিছু সব ভেবে ওই ট্যাক্সিটাকে থামানোর সিদ্ধান্ত করে নিল। কিন্তু এর আগে ও তাকে হাত দেখিয়ে থামাতে পারত, ওই ট্যাক্সিটা ঠিক ওর সামনে দিয়ে পার হয়ে গেল। ওফো, এ তো চলে গেল। এখন দ্বিতীয় গাড়ির অপেক্ষা করতে হবে। কয়েক মিনিট পরে ও পরের ট্যাক্সিটা আসতে দেখতে পেয়ে গেল। ও তক্ষুনি হাত দেখিয়ে দিল আর তারপর গাড়িতে বসে পড়ল। কিছুটা দূরত্ব পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে ড্রাইভার গাড়ি থামিয়ে বলে উঠল, আরে সাহেব, সামনে তো খুব ভিড়, মনে হচ্ছে কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শুভেন্দু বেরিয়ে যখন দেখল তখন ওর হুঁশ উড়ে গেল। এই অ্যাক্সিডেন্ট ওই প্রথম ট্যাক্সিটারই ছিল যেটা শুভেন্দু ছেড়ে দিয়েছিল। ও ওই ট্যাক্সিতে লাগানো ওই লাল পতাকাটা খুব ভালোভাবে চিনতে পারছিল। শুভেন্দু নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছিল, যে কারণে আজকে কোনো রকমে ওর প্রাণ বেঁচে গেল। যাই হোক, এরপরেও অন্য রাস্তা দিয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সন্ধেবেলায় ও ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়িতে ফিরে এলো। কি হয়েছে গো? কেমন কাটলো আজকের দিনটা? আরে রূপা, তুমি আজকে তোমার কথাটা আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছে। আমার কথা? কি বলতে চাইছো? হ্যাঁ, সেটাই, ট্যাক্সির কথাটা যেটা তুমি বলেছিলে যে প্রথম ট্যাক্সিটা ধরবে না, বিপদ হবে, সেটাই হয়েছে। যখনই আমি অন্য ট্যাক্সিতে বসে আগে এগোলাম, আমি দেখলাম ওই প্রথম ট্যাক্সিটার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সত্যি গো, সমাপতনও আজকাল কেমন কেমন ভাবে ঘটছে। আচ্ছা শোনো, আমি অফিসের কাজে এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, তুমি আমার ব্যাগ প্যাক করে দিও। সোজা সোজা ভাবে কেন বলছো না? ওই কালমুখীটার সাথে মজা করার জন্য যাচ্ছ? ফিরে এসো, তারপর মজা দেখাবে। কি কি বললে তুমি? না না, কিছুই বলিনি তো। পরের দিন শুভেন্দু সকাল সকাল নিজের কাজের জন্য বেরিয়ে পড়ল। আর এদিকে রূপা বাড়িতে একদম একা হয়ে যায়। এদিকে শুভেন্দু সড়ক পার করছিল তখন, আর প্রত্যেকটা পা ফেলার সাথে সাথে ওর আনন্দ দ্বিগুণ হয়ে চলেছিল। বাহ, কি দারুণ ভাগ্য আমার! এক্ষুনি সোনালীকে ফোন করে ইনফর্ম করে দিই যে আমি বেরিয়ে পড়েছি। এক সপ্তাহ ওই সুন্দরী রূপসীর সঙ্গে খুব আনন্দ করব। শুভেন্দু অফিস স্টাফ সোনালীর সঙ্গে নিজের ট্রাভেল প্ল্যান করছিল, যেখানে ওর মনে অনেক ধরনের আনন্দের ঝর্ণা বয়ে চলেছিল। এক সপ্তাহ পর শুভেন্দু হাসি খুশি ভাবে নিজের বাড়ি ফিরে এলো। রূপা, রূপা, কোথায় তুমি? ও এইটুকু বলে যখনই বাড়ির ভেতরে প্রবেশ করল, বাড়ির দৃশ্য দেখে ওর পায়ের নিচে থেকে যেন মাটি উধাও হয়ে গেল। পুরো বাড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সব জিনিসপত্র ভাঙাচুরো অবস্থায় মাটিতে পড়ে রয়েছিল। তখনই হঠাৎ বাড়ির টিউবলাইট ফ্লিক করতে লেগে গেল। বাড়ির এত নোংরা পরিবেশ দেখে শুভেন্দুর রূপার উপরে খুব গুরুতর রাগ ধরে গেল। ও চিৎকার করে নিজের বেডরুমের দিকে চলে গেল। রূপা, রূপা, এ তুমি বাড়ির কি অবস্থা করে রেখেছো? আমি এক সপ্তাহের জন্য বাড়ি থেকে বাইরে কি গেলাম, তুমি তো আমার বাড়িটাকে কোণার জায়গা করে রেখে দিয়েছো। এইটুকু বলে শুভেন্দু যখনই নিজের বেডরুমের দরজা আস্তে করে খুলে দিল, সামনে ওই মারাত্মক দৃশ্যটা দেখে ওর আত্মা কেঁপে উঠল। ও দেখলো যে ওর বেডরুম একেবারে কসাইখানা হয়ে গেছে। রুমের ওপরে পাখার জায়গায় লাশ ঝুলে রয়েছে, যে শরীরগুলো থেকে রক্তের একটা বিন্দু বাকি রাখা নেই। অন্যদিকে শুভেন্দু ওখানে রূপাকে দেখতে পায়, যে এখন একটা ডাইনিতে পরিণত হয়ে গেছিল আর ক্রমাগত কাঁচা মাংসের টুকরোগুলো চিবিয়ে যাচ্ছিল। বাপরে, আমার স্ত্রী তো একটা ডাইনি! তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে এখান থেকে। আমি এর আসল চেহারা দেখে ফেলেছি, তাই এ হয়তো এবার আমার মেয়েকে মেরে ফেলবে। এই সব কিছু ভেবে শুভেন্দু তক্ষণে পেছন দিকে হাঁটতে লাগলো।
কিন্তু তখনই রূপা গর্জন করে বলে উঠল, ওহো, তাহলে এসে গেছিস তুই ওই কালমুখিটার সঙ্গে রাত কাটিয়ে? এবার মরার জন্য তৈরি হয়ে যা। তুমি কি করে জানতে পারলে যে আমি সোনালীর সঙ্গে ছিলাম? গুরুজনদের মুখ থেকে উপদেশ শুনিসনি কখনো? ডাইনির তৃতীয় চোখ সবসময় তোদের পিছু করে আর প্রত্যেক মুহূর্তের খবর রাখে। শুভেন্দু ঘাবড়ে গিয়ে পালানোর কথা ভাবছিল, আর তখনই পুরো বাড়ির লাইটস একসাথে ফিউজ হয়ে গেল, যে কারণে শুভেন্দুর চোখের সামনে একদম অন্ধকার ছেয়ে গেল। এখনো ইচ্ছে করলেও পালাতে পারতো না, কারণ ও কিছুই দেখতে পাচ্ছিল না। তখনই অন্ধকারের ভেতর থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুভেন্দুর দিকে এগিয়ে আসছিল, আর তখনই এক ঝটকায় অন্ধকার থেকে বেরোলো ওই ডাইনিটার হাত, আর শুভেন্দুকে ওই গুপ্ত অন্ধকারের দিকে টেনে নিয়ে চলে গেল, যে কারণে ও খুব জোরে চিৎকার করে উঠল, আর তারপর চিরকালের জন্য ওর আওয়াজ বন্ধ হয়ে যায়। দূরে কোথাও পাহাড়ে একটা গভীর জঙ্গল ছিল। জঙ্গলের গাছ এত ঘন ছিল যে সূর্যের আলো মাটিতে কখনো পড়তো না, আর দিনের আলোতেও ওই জঙ্গলে অন্ধকারই হয়ে থাকতো। ওই জঙ্গলে একটা অনেক বড় আর পুরনো বট গাছ ছিল, যার ভেতরে একটা ডাইনি বাস করত। সবাই তাকে জঙ্গলি ডাইনির নামে জানত। তার ভয় জঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ওই ডাইনি এত মারাত্মক ছিল যে জঙ্গলি জানোয়াররাও তার থেকে অনেক দূরে দূরে থাকত। জঙ্গলের বাইরে একটা কুঁড়ে ঘর ছিল, যেখানে সুদীপ তার অসুস্থ মায়ের সাথে বাস করত। একদিন ওর মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। মা, তোমার শরীর খুব খারাপ লাগছে, আমাকে জঙ্গলে গিয়ে কিছু ভেষজ ওষুধ আনতেই হবে। না, তুই ওই জঙ্গলে কখনো যাবি না। ওই জঙ্গলি ডাইনির কারণে আমি তোর বাবাকে হারিয়ে ফেলেছি। এখন আমি তোকে হারাতে চাই না। আর আমি যদি না যাই, আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমার কিছু হবে না মা, আমি বেশি ভেতরে একদম যাব না। না, তোকে আমার দিব্যি। তুই ওই জঙ্গলের দিকে তাকাবিও না। যা, রাতে পোড়ানোর জন্য কিছু কাঠ নিয়ে আয়। সুদীপ হতাশ হয়ে বাইরে আসে আর কুড়ুল তুলে কাঠ আনতে বেরিয়ে পড়ে। ও ঘর থেকে কিছুটা দূরে আসে আর এক জায়গায় কাঠ কাটতে লাগলো। এতক্ষণে সুদীপ মায়ের কাশির আওয়াজ শুনতে পেয়ে যায়। ও রেগে কুড়ুল ছুঁড়ে দিল আর বলল, বারবার দিব্যি দিয়ে আমাকে থামিয়ে দেয়, কিন্তু এইবার নয়। আজ তো আমি ওষুধ নিয়েই তবে আসব। সুদীপ কুড়ুল হাতে নিল আর দৌড়ে ঘরের দিকে এলো। ঘরের দিকে ঝুঁকে দেখল তখন মা চোখ বন্ধ করে শুয়েছিল। ও আস্তে করে একটা মশাল নিল আর জঙ্গলের দিকে দৌড়তে লাগলো। সুদীপ জঙ্গলের সীমা অবধি পৌঁছে গেল। দুপুরের সময় ছিল আর জঙ্গলের বাইরে কড়া রোদ্দুর, কিন্তু জঙ্গলের ভেতরে এত ঘন অন্ধকার যে রাত হয়ে গেছে। সুদীপ জঙ্গলে যাওয়ার আগে মশাল জ্বালালো আর কুড়ুল আর মশাল নিয়ে আস্তে আস্তে ভেতরে যেতে লাগলো। সুদীপ যত ভেতরের দিকে যাচ্ছিল সূর্যের আলো ততই কমে যাচ্ছিল। কিছুক্ষণ পর আলোর দৃশ্য কম হয়ে গেল আর সুদীপ মশালের সাহায্যে আগে এগোতে লাগলো। ওই জঙ্গল একেবারে শান্ত ছিল, যেন জঙ্গলি ডাইনির ভয়ে চুপচাপ হয়ে রয়েছে। কিছুটা আগে এগোনোর পর সুদীপ ওখানে মানুষ আর জানোয়ারদের কঙ্কাল দেখতে পেল। ও ভয় পেয়ে গেল, কিন্তু তবুও সাহস করে আগে এগোতে লাগলো। চলতে চলতে ও সেই বটগাছের সামনে এসে পৌঁছলো। সুদীপ খুব সাহস করে ওই বটগাছের দিকে দেখল। ওই বটগাছ এত শান্ত আর ভয়ঙ্কর ছিল যে সত্যি
একটা জঙ্গলি ডাইনির মতো দেখতে লাগছিল। ও কোনো আওয়াজ না করে আগে এগোতে লাগলো। সব শেষে সুদীপ ভেষজ ঔষধের কাছাকাছি পৌঁছেই গেল। ও মশালটা একটা পাথরের ওপর রেখে দিল আর ভেষজ দ্রব্য ভাঙতে লাগলো। ও ওখান থেকে অনেক রকমের গাছগাছড়া তুলল আর মশাল নেওয়ার জন্য আগে এগোলো। আর যখনই ও নিজের পা আগে বাড়ালো, ওর পা একটা কাঠের ওপরে পড়ে যায় আর ওই কাঠটা ভেঙে গেল। ওই কাঠটা ভাঙার আওয়াজ পুরো জঙ্গলে গর্জন করল। সুদীপ ভয় পেয়ে গেল। ও ভেষজ দ্রব্য কোমরে বেঁধে নিল আর মশাল নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলো। ওর পায়ের আওয়াজ পুরো জঙ্গলে গর্জন করছিল। সুদীপ এবার ওই বটগাছের সামনে এলো আর ও দেখলো যে কঙ্কালের সংখ্যা অনেক বেড়ে গেছে। ও দৌড়তে লাগলো আর দৌড়তে দৌড়তে ওর পা একটা কঙ্কালের ওপর পড়ে যায়। ওর এত জোরে আওয়াজ বের হলো যে সব পাখিরা চেঁচামেচি করতে লাগলো। ভয় পেয়ে সুদীপের পা ওখানেই জমে গেল। শান্ত দাঁড়িয়ে থাকা ওই বট গাছটা হঠাৎ নড়তে লাগলো। ওর ডালপালা বড় হতে লাগলো। ওই সব দেখে সুদীপ ওখান থেকে পালাতে লাগলো, কিন্তু একটা ডাল ওকে থামিয়ে দিল আর চাকিয়ে ওকে নিজের হাতের ওপরে তুলল। এবার ওই বট গাছটা চিড়ে সেই জঙ্গলে ডাইনি বাইরে বেরোতে লাগলো। ও ওই গাছের মতোই লম্বা আর দেখতে একেবারে মারাত্মক ছিল। সুদীপ এই সব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে লাগে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। এই অন্ধকার জঙ্গলে তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আজ অনেক দিন পরে মানুষের মাংস খেতে পাবো। বাহ, খুব ভালো কথা। ওকে খাওয়ার পর আমি তাকেও খেয়ে ফেলবো। মরার জন্য তৈরি হয়ে যা। ডাইনি তারপর নিচে পড়ে থাকা একটা কঙ্কাল হাওয়ায় তুলে নিল আর সেটার হাড়গুলো আলাদা করে দিল। ওই হাড়গুলো ধারালো পাথরে পরিণত হয়ে গেল আর ডাইনির ইশারা করা মাত্রই সুদীপের পুরো শরীরে ঢুকে গেল। সুদীপ এক ঝটকায় মরে গেল। ডাইনি ওকে ডালপালা থেকে মুক্ত করে দিল আর সুদীপের দেহ ওখানেই হাওয়ায় দাঁড়িয়ে রইল। ডাইনি আবার ইশারা করল আর ওই সব হাড়গুলো সুদীপের শরীর থেকে বেরিয়ে আবার কঙ্কাল হয়ে গেল। সুদীপের পুরো শরীর থেকে রক্ত বেরোতে লাগলো। ডাইনি আবার জোরে জোরে হাসতে লাগলো আর ঠিক তখন একটা ডাল এলো আর সুদীপের পেটে ঢুকে গেল। ওই ডালটা সুদীপকে ডাইনির কাছে নিয়ে এলো। ডাইনি ওকে খাওয়ার জন্য নিজের মুখটা খুলল আর ডালটা সুদীপকে মুখের ভেতরে ছুঁড়ে দিল। ডাইনি সুদীপকে চিবোতে লাগলো আর ওর হাড়গুলোর ভাঙার আওয়াজ আসতে লাগলো। পরে সুদীপের সব হাড়গোড় বাইরে ছুঁড়ে দিল। দারুণ মজা হলো। খুব মিষ্টি মানুষের মাংস। বাহ, চলো এবার ওর মাকে খাওয়া যাক। জঙ্গলের বাইরে রাত হয়ে গেছিল আর সুদীপের মা ঘরে সুদীপের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছিল। মা খাটের ওপরে বসে ভাবছিল, কোথায় যে চলে গেল। জঙ্গলে যদি না যায় তাহলে ভালো। এত রাতে এখন ওকে কোথায় খুঁজতে যাব। এরপর সুদীপ ঘরের ভেতরে এলো আর মায়ের পাশে বসে পড়ল। এত দেরি করে দিলি ঘরে আসতে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। এখন আমি এসে গেছি তো,
চলো আমরা এবার খাবার খাই গিয়ে। মা উঠে খাবার দিতে লাগলো। কিন্তু এ কি? সুদীপের শরীর ডাইনির রূপ ধারণ করে নিল। ওই ডাইনিকে দেখে মা ভয় পেয়ে যায় আর দৌড়তে লাগে। কিন্তু সে বেশি দূর অবধি দৌড়তে পারল না, কারণ বাইরে ওই বট গাছটা পুরো কুঁড়ে ঘরটাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছিল। একটা ডাল মাকে চাকিয়ে তুলল আর ডাইনির সামনে নিয়ে গেল। আমার আমার সুদীপ কোথায়? কি করেছিস তুই ওর সাথে? কোথায় আমার সুদীপ? এক্ষুনি জানতে পেরে যাবি। ডাইনি নিজের মুখ খুলল আর ডালটা মাকে মুখের ভেতরে ছুঁড়ে দিল। ডাইনি মাকে গিলে ফেলল আর হাড়গোড় আবার বাইরে ছড়ে দিল। ডাইনি গাছে চলে গেল আর ওই গাছটা মাটিতে ঢুকে উধাও হয়ে গেল। পাহাড়ের পেছন থেকে সূর্য উদয় হতে লেগেছিল। যখনই সূর্যের আলো মায়ের হাড়ের ওপর পড়ল, হাড়গুলো জ্বলতে লাগলো। একবার গ্রামে মেলা লেগেছিল। সেখানে অনেক ধরনের জিনিসপত্রের দোকান লাগানো হয়েছিল। মেলায় খুব ভিড় ছিল আর সেখানেই অনিতা আর তার মেয়ে প্রিয়াও ঘুরছিল। ঘুরতে ঘুরতে ওরা দুজন হাঁপিয়ে যায় আর আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। শরবত দোকানের ঠিক পাশেটাই একটা অনেক বড় খেলনার দোকান ছিল, যেখানে বিভিন্ন রকমের ছোট বড় খেলনা ছিল। প্রিয়ার ধ্যান ওই দোকানে রাখা একটা পুতুলের ওপরে পড়ে যায়। ওই পুতুলটা বাকি সব পুতুলের থেকে আলাদা আর বড় দেখাচ্ছিল। প্রিয়ার ধ্যান ওই পুতুলের দিকেই ছিল। ও সেটাকে দেখছিল আর হঠাৎ ওই পুতুলটা প্রিয়াকে দেখে মুচকি হাসতে লাগলো। প্রিয়াও ওই পুতুলটাকে দেখে মুচকি হাসতে লাগলো। পুতুল মাথা নাড়িয়ে প্রিয়াকে নিজের কাছে ডাকলো আর প্রিয়াও ওর কথা শুনে শরবতের গ্লাস নিচে রেখে দেয় আর ওর কাছে চলে যায়। প্রিয়া পুতুলটাকে হাতে তুলল আর তাকে আদর করতে লাগলো। প্রিয়াকে নিজের কাছে না দেখতে পেয়ে অনিতা ভয় পেয়ে গেল। প্রিয়া, প্রিয়া, প্রিয়া কোথায় গেলি তুই? প্রিয়া! অনিতার আওয়াজ শুনে প্রিয়া খেলনার দোকান থেকে সাড়া দিল। মা, আমি এখানে। অনিতা দৌড়ে দৌড়ে ওই দোকানে গেল। কত ভয় পেয়ে গেছিলাম আমি। এখানে কি করছিস তুই? মা, এই পুতুলটা দেখো না, কি সুন্দর লাগছে। এ আমার দিকে দেখে মুচকি হাসছিল আর আমাকে নিজের কাছে ডাকছিল। আমার এটা চাই। অনিতা পুতুলের দিকে দেখল, তখন ওর চেহারা একেবারে নির্বিকার ছিল। তারপর সে মুচকি হেসে প্রিয়ার দিকে দেখল আর বলল, ঠিক আছে, নিয়ে নিচ্ছি। প্রিয়া এটা শুনে খুব খুশি হয়ে গেল আর ও ওই পুতুলটাকে নিজের বুকে জড়িয়ে নিল। দাদা, এই পুতুলটার কত হলো? ওকে 50 টাকা। অনিতা তাকে টাকা দিল আর দুজন ওই দোকান থেকে বেরিয়ে পড়ল। পুতুল আবার হাসতে লাগলো, কিন্তু এইবারে ওর হাসি একটু ভয়ঙ্কর লাগছিল। অনিতা আর প্রিয়া নিজের বাড়ি পৌঁছয়। বাড়ি পৌঁছতেই প্রিয়া পুতুলের সঙ্গে খেলতে শুরু করে দিল। প্রিয়া, আমি তোকে কি বলেছিলাম? আগে পড়া পুরো করে নে, তারপর পুতুল নিয়ে খেলবি। চল, রেখে দে পুতুলটাকে আর গিয়ে পড়া পুরো কর। প্রিয়া মন খারাপ করে পুতুলটাকে এক জায়গায় রাখলো আর বই আনার জন্য অন্য ঘরে চলে গেল। প্রিয়ার যাওয়ার পরে পুতুল নিজের মাথাটা অনিতার দিকে ঘোরালো আর রাগের চোখে তাকে দেখতে লাগলো। পুতুলের চোখ লাল হয়ে যাচ্ছিল, যেন ওর চোখে রক্ত উঠে এসেছে। প্রিয়াকে আসতে দেখে পুতুল আবার শান্ত হয়ে গেল। রাতে আমি এই পুতুলটার সাথে খেলবো।
ঠিক আছে, এবার তাড়াতাড়ি পরে নে। রাত হয়ে গেছিল আর প্রিয়ার বাবা রঞ্জিতও নিজের কাজ থেকে ফিরে চলে আসে। বাবাকে আসতে দেখে প্রিয়া পড়া বন্ধ করে দেয় আর তাকে পুতুলটা দেখাতে লাগলো। বাবা, এই দেখো, আমি একটা নতুন পুতুল কিনেছি। রঞ্জিত ওই পুতুলটা দেখে খুব রেগে গেল আর অনিতাকে আওয়াজ দিতে লাগলো, অনিতা, অনিতা, বাইরে এসো। অনিতা দৌড়ে দৌড়ে বাইরে এলো। কি হয়েছে? কি হয়েছে? এরকম বাজে জিনিসে টাকা খরচ করার কি দরকার ছিল তোমার? টাকা কি গাছে ফলে নাকি? রঞ্জিত রেগে গিয়ে ওই পুতুলটা জোরে ছুঁড়ে দিল আর এই কারণে ওই পুতুলটার মাথা ভেঙে গেল। দুজনকে ঝগড়া করতে দেখে প্রিয়া কাঁদতে লাগলো আর দৌড়ে পুতুলের কাছে চলে গেল। ভাঙাচোরা পুতুলটাকে নিয়ে প্রিয়া নিজের ঘরে চলে গেল আর অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলো। কিছুক্ষণ পর অনিতা প্রিয়াকে খাবার খাওয়ার জন্য ডাকতে এলো। প্রিয়া মা, চল খাবার খেয়ে নে। আমার খিদে নেই, তুমি যাও। প্রিয়া খাবার জন্য মুখের উপরে মানা করে দিল। পুতুল ভেঙে যাওয়ার কারণে ও খুব কাঁদছিল আর কাঁদতে কাঁদতে কিছু না মুখে দিয়ে পুতুলকে নিজের কাছে রেখে শুয়ে পড়ল। মাঝরাত পেরিয়ে গিয়েছিল। অনিতা আর রঞ্জিত নিজেদের ঘরে ঘুমোচ্ছিল। প্রিয়াও একেবারে গভীর ঘুমে শুয়েছিল। হঠাৎ করে পুতুলের চোখ চমকাতে লাগলো আর আবার লাল হয়ে গেল। সে আস্তে করে প্রিয়ার হাত থেকে বাইরে চলে এলো আর নিজের থেকেই চলতে লাগলো। ওর ভেঙে যাওয়া মাথাটা ও নিজের হাতে ধরে রেখেছিল। চলতে চলতে ও প্রিয়ার ঘর থেকে বাইরে এলো আর অনিতা ও রঞ্জিতের ঘরে যেতে লাগলো। পুতুল ওই দুজনের ঘরে চলে এলো। ও নিজের একটা হাত দাঁড় করালো আর ওদের দুজনকে হাওয়ায় তুলে নিল। যখনই তারা ছাদ অবধি পৌঁছলো, পুতুল ওদের দুজনকে ছেড়ে দিল আর তারা জোরে মাটিতে এসে পড়ে যায়। দুজন ঘুম থেকে জেগে যায়। ওরা কিছুই বুঝতে পারলো না যে আসলে এসব হচ্ছেটা কি। তারপরেই অনিতার চোখ পুতুলের দিকে গেল আর ওকে দেখে সে ভয় পেয়ে গেল। ওই পুতুল নিজের মাথা নিজের হাতে ধরে দাঁড়িয়েছিল। এ কোথা থেকে চলে এলো আর নিজের পায়ে দাঁড়িয়ে আছে? রঞ্জিত রেগে পুতুলটা তোলার জন্য গেল, কিন্তু ওই পুতুলটা এত ভারী হয়ে গেছিল যে রঞ্জিত পুরো জোর লাগিয়ে ওকে তোলার চেষ্টা করছিল, কিন্তু ওই পুতুলটাকে ও নাড়াতেও পারছিল না। সব শেষে পুতুলের রাগ বেড়ে গেল আর ও রঞ্জিতকে জোরে বিদ্যুতের ঝটকা দিয়ে দিল। ঝটকা খেয়ে রঞ্জিত দূরে গিয়ে পড়ে যায়। তুমি আমার প্রিয়াকে কাঁদিয়েছো, এখন আমি তোমাকে আর ছাড়বো না। পুতুলটা রঞ্জিতের ছাতিতে ঝাঁপ দিয়ে দিল। পুতুলের ভার রঞ্জিত সইতে পারছিল না। ও রঞ্জিতের ছাতিতে নিজের পা মারতে লাগলো। যখন যখন পুতুলের মার বাড়তে লাগলো, রঞ্জিতের মুখ আর নাক থেকে রক্ত বেরোতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই রঞ্জিতের মৃত্যু হয়ে গেল। অনিতা মৃত্যুর এই সব দৃশ্য একটা কোণে কাঁদতে কাঁদতে দেখছিল। ওই পুতুল রঞ্জিতকে মারার পর অনিতার দিকে এগোতে লাগলো। পুতুলকে আসতে দেখে অনিতা আরো বেশি ভয় পেয়ে গেল। আমাকে কিছু করো না, আমি ছাড়া প্রিয়ার আর কেউ নেই, আমাকে ছেড়ে দাও। প্রিয়ার আর তোমার কোনো দরকার নেই, এখন থেকে আমি প্রিয়ার খেয়াল রাখবো। পুতুল নিজের হাতে বিদ্যুৎ বের করে অনিতার উপরে ছুঁড়তে লাগলো। ওই বিদ্যুতের ছটকা
অনিতা সহ্য করতে পারলো না, আর ও ওখানেই দম ছেড়ে দিল। দুজনকে মারার পর ও আবার রিয়ার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ল। জয় পাটিয়ালা শহরে বাস করা একজন ব্যক্তি। একদিন জয় কোনো কাজে তার ঘরের কাছের মলে কিছু কেনার জন্য বার হয়। আর যখনই ও জিনিসপত্র কিনে বেরোতে লাগলো, তখন মলের ম্যানেজার তাকে বলে, স্যার, আপনি আমাদের লাকি কাস্টমার। এই জন্য আপনাকে আমাদের এই আলিশান হোটেলে 3 দিন আর 2 রাত থাকার সুযোগ পাচ্ছেন স্যার, তাও আবার বিনামূল্যে। আপনি নিজের সাথে যে কোনো এক বন্ধুকে নিয়ে যেতে পারেন, তাকেও এই সেবা একদম ফ্রিতে দেওয়া হবে। আরে স্যার, ধন্যবাদ। স্যার, আপনার এই হোটেলটা কোথায়? আরে স্যার, আমাদের হোটেল গোবিন্দগড়ে আছে। স্যার, আপনাকে আজকে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরোতে হবে, কারণ এই অফার শুরু হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আধ ঘন্টার মধ্যে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি। জয় ম্যানেজারের কথা শুনে খুব খুশি হয়ে যায়। জয় নিজের সঙ্গে যাওয়ার জন্য নিজের খুবই ভালো বন্ধু সৌরভকে ফোন করলো। আর ভাই সৌরভ, কেমন আছিস? আমি তো ভালোই আছি ভাই, তুই বল, তুই আজ আমাকে কি করে মনে করলি? হ্যাঁ, আমি না গোবিন্দগড়ের আলিশান হোটেলে 3 দিন আর 2 রাত থাকার সুযোগ পেয়ে গেছি, আর তাও ফ্রিতে। আর আমি নিজের সঙ্গে যে কোনো এক বন্ধুকে নিয়ে যেতে পারি। তাহলে তুই কি যাবি আমার সঙ্গে? আরে ভাই, এটা আবার জিজ্ঞেস করার কথা? কবে বেরোতে হবে বল? ব্যাস ভাই, তুই প্যাকিং করে নে, আধ ঘন্টার মধ্যে আমরা বেরোবো। হ্যাঁ ঠিক আছে, আমি তাড়াতাড়ি প্যাকিং করে তোর ঘরে চলে আসছি। তাড়াতাড়ি চলে আয় ভাই, আজ তো আমাদেরই মজাই মজা। সৌরভ নিজের প্যাকিং করে জয়ের ঘরে চলে যায়। মানির ঘরে পৌঁছতেই ওরা দুজন একটা গাড়িতে বসে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যখন দুজন গোবিন্দগড়ের অর্ধেক রাস্তায় এসে পৌঁছে যায়, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। আরে ভাই, বর্ষাকাল না হয়েও বৃষ্টি কি করে শুরু হয়ে গেল? এক্ষুনি তো কিছুক্ষণ আগে আবহাওয়া একেবারে পরিষ্কার ছিল। কি জানি ভাই, আজ আবহাওয়াটার কি হয়ে গেল। কিন্তু তুই কেন চিন্তা করছিস? তোর ভাই আছে তোর সঙ্গে, দেখ তোকে কি করে এক নিমেষে গোবিন্দগড়ে পৌঁছে দেব। আরে ভাই, যখন তুই আমার সঙ্গে আছিস তখন আবার কিসের চিন্তা? কিছু দূর আগে যাওয়ার পর দুজনে সহুলি নামের এক গ্রামে পৌঁছে যায়। আর ওখানে পৌঁছানো মাত্রই ওদের গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। আরে ভাই, এখন এই গাড়িটার কি হয়ে গেল? কি জানি ভাই, আজ আমাদের সঙ্গে কি হচ্ছে? প্রথমেই গ্রীষ্মকালে বৃষ্টি, আর এখন এই গাড়িটা বন্ধ হয়ে গেল। এখন ভাই কি করবি? কাছাকাছি তো কোনো মেকানিকও পাওয়া যাবে না, আর রাতও হতে চলেছে। যদি আমরা আজ রাত এই গ্রামেই কোনো থাকার জায়গা থেকে থেমে যাই? হ্যাঁ, এখন তো এমনটাই করতে হবে। দুজনে নিজেদের আশেপাশে দেখে, তারা একটা ব্যক্তিকে ওখান থেকে যেতে দেখতে পায়। তখন জয় ওকে জিজ্ঞেস করে যে, আরে ভাই শোনো, এখানে কাছাকাছি কোথাও থাকার জায়গা আছে যেখানে আমরা দুজন রাত কাটাতে পারবো? এখানে থাকার জন্য একটা হোটেল তো আছে, কিন্তু ওখানে থাকাটা কিন্তু খুব বিপজ্জনক। কারণ এটা বলা হয় যে ওই হোটেলে প্রায় মৃতদেহদের দেখতে পাওয়া যায়, যারা মানুষদেরকে নিজেদের শিকারে পরিণত করে দেয়। আরে ভাই, কেন অন্ধবিশ্বাস ছড়াচ্ছ? এই মৃতদেহ, ভূত প্রেত কিছু সত্যি হয় না, সব কিছুই অন্ধবিশ্বাস। যদি তোমাদের এতই মরার শখ থাকে তাহলে যাও, আমার কি, এখান থেকে একটু আগে যাবে, তাহলে ওই হোটেল দেখতে পেয়ে যাবে। এইটুকু বলেই ওই ব্যক্তি ওখান থেকে চলে যায়। চল ভাই জয়, আমরা যাই এবার। একে দেখে তো কোনো পাগল মনে হচ্ছিল। ওই ব্যক্তির কথাগুলোকে এড়িয়ে দিয়ে দুজনে ওই হোটেলে গিয়ে পৌঁছে যায়। আর পৌঁছেই ওখানকার ম্যানেজারের কাছে নিজেদের জন্য রুম বুক করার জন্য বলে দিল। শোনো ম্যানেজার, আমরা দুজন আজকের রাতে এখানেই কাটাবো, তাই আমাদের দুজনের জন্য একটা রুম বুক করে দাও। আর বলো কত টাকায় থাকার জন্য আমরা রুম পেয়ে যাব? আমাদের শুধু আজ রাতের জন্যই দরকার। স্যার, এখানে থাকা আর খাওয়া দাওয়া সব কিছু একেবারে ফ্রি। দুজনে ম্যানেজারের কথা শুনে খুব খুশি হয়ে যায়। ম্যানেজার ওদের দুজনকে ওদের রুমের চাবি দিয়ে দেয়।
আর ওদের জিনিসপত্রগুলো পৌঁছে দেওয়ার জন্য একটা লোককে ডেকে পাঠায়। ওই লোকটা খোঁড়াতে খোঁড়াতে ম্যানেজারের কাছে চলে আসে আর ওই দুজনের জিনিসপত্র তুলে ওদের রুমে গিয়ে পৌঁছে দেয়। ওই ম্যানেজারকে দেখে আর ওখানে কাজ করা কর্মচারীদের দেখে জয়ের যেন একটু আজব মনে হলো। যখন দুজনে রুমে বসে থাকে তখন জয় বলল যে, ভাই সৌরভ, তোর কিছু আজব মনে হচ্ছে না? মানে যে ওই ম্যানেজারের আবভাব, এই হোটেলে যারা কাজ করে অদ্ভুত কর্মচারী, আর ওই ম্যানেজার তো আমাদের থেকে টাকাও নিল না। আরে ভাই, তুই একটু বেশি ভাবছিস। এরকম কিছুই নেই, গ্রামের লোকেরা এরকমই হয়। চল, আমার তো খুব খিদে পেয়েছে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি যে আমাদের জন্য কিছু খাবার পাঠিয়ে দিক। সৌরভ খাবারের ব্যাপারে বলার জন্য ম্যানেজারের কাছে চলে যায়। শোনো ম্যানেজার, আমাদের খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাদের খাওয়ার জন্য কিছু ভালো ভালো খাবার পাঠিয়ে দাও। ঠিক আছে মালিক, আমি আপনার জন্য আজ এমন খাবার পাঠাবো যেটা আপনি এর আগে কখনো খাননি। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমাদের খুব খিদে পেয়েছে। আগে খিদে তো আমাদেরও খুব পেয়েছে, আপনি খেলে তবেই তো আমরা খেতে পারবো। এর মানেটা কি? মালিক, কিছুক্ষণ পরেই আপনি সবকিছু বুঝে যাবেন। আপনি নিজের রুমে চলে যান, আমি আপনার জন্য খাবার পাঠাচ্ছি। সৌরভ নিজের রুমে ফিরে চলে যায়। কিছুক্ষণ পর হোটেলের ওয়েটার ওদের দুজনের খাবারের জন্য একটা ডিশ নিয়ে আসে। ওই ডিশ একটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল। এতে কি আছে? এতে আপনার জন্য খাবার আছে, আপনি এটা দেখলে তাহলে চিরকালের জন্য মনে রাখবেন। এইটুকু বলে ওই ওয়েটার ওখান থেকে চলে যায়। যখন জয় দেশটাকে দেখার জন্য ঢাকনাটাকে সরিয়ে দেখে তখন ওখানে একটা ছেলের কেটে রাখা মাথা পড়েছিল। এটা দেখে দুজন খুব ভয় পেয়ে যায়। এটা কি? আমার প্রথম থেকেই হোটেলটা আজব লাগছিল, তুই আমার কথায় বিশ্বাস করছিলি না। হ্যাঁ ভাই, আমারই বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল যে আমি তোর কথা শুনে বিশ্বাস করিনি। এখন কি করব? কি করবো আবার? পালা এখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে। দুজনে নিজের জিনিসপত্র ওই রুমে ছেড়ে দিয়ে দৌড়তে শুরু করলো। আর দৌড়তে দৌড়তে হোটেলের হলে গিয়ে পৌঁছে যায় আর গিয়ে দেখে যে চারিদিকে মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে। আরে ভাই, কোথায় ফ্রির চক্করে ফেসে গেলাম ভাই। আরে কথা বলা বন্ধ কর আর পালা এখান থেকে, না হলে মৃতদেহগুলোর মতো আমরা মৃতদেহ হয়ে পড়ে থাকবো। দুজনে হোটেলের দরজার দিকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ম্যানেজার হাতে কুড়ুল ধরে ওখানেই দাঁড়িয়ে থাকে। ম্যানেজার পুরোভাবে একটা চলতে পারা মৃতদেহকে পরিণত হয়েছিল। ম্যানেজার, তোমার এটা কি হয়ে গেল? তোমার এই অবস্থা কি করে হয়ে গেল? সৌরভ মনে হয়ে মরে গেছে, আর মরে যাওয়ার পর জম্বি হয়ে গেছে। এখনো আমাদের কোনো কথা শুনতে পাবে না। আমাদের এখান থেকে যে কোনোভাবে বেরোতে হবে, না হলেও আমাদেরকে নিজের মতোই বানিয়ে দেবে। যখনই দুজন ওখান থেকে পালানোর চেষ্টা করে ওখান থেকে আরো অনেক মৃতদেহ আসতে লেগে যায়, আর ওরা জয় আর সৌরভ দুজনকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আর সুযোগ পেয়ে ম্যানেজার হানির ওপরে কুড়ুল দিয়ে হামলা করে দেয়। সৌরভ! আরে ম্যানেজার, তুমি এটা কি করলে? আমার বন্ধুর ওপর কেন হামলা করলে? আসলে আমরা তোমাদের কি ক্ষতি করেছি? জয়, জয় আমার বন্ধু, আমাকে বাঁচিয়ে নে এই ভূতগুলোর থেকে, না হলে এরা আমাকে একেবারে প্রাণে মেরে ফেলবে। যখনই জয় সৌরভকে বাঁচানোর জন্য সামনে চলে আসে তখনই ম্যানেজার ওর উপরেও কুড়ুল দিয়ে হামলা করে দেয়। আর দেখতেই দেখতে জয় ওখানেই প্রাণ হারিয়ে ফেলে। তারপর ম্যানেজার আবার একবার সৌরভের ওপর হামলা করে, ওকেও শেষ করে দেয়। তারপরের দিন হোটেলের দরজায় কেউ ঠকঠক করে। কয়েকটা ভ্রমণকারী হোটেলে থাকার জন্য চলে আসে। যখনই হোটেলের দরজা খুলে যায় তখন সেই ম্যানেজার যে জম্বি হয়ে গেছিল সে একদম ঠিক হয়ে যায় আর ওই ভ্রমণকারীদের স্বাগত জানায়। নমস্কার স্যার, আপনাদের স্বাগত জানাই আমাদের এই আলিশান হোটেলে। আমরা আপনাদের এমন সার্ভিস দেব যে আজ পর্যন্ত আপনাদের আর কেউই দেয়নি হবে।
যখনই ভ্রমণকারীরা ভেতরে যায় তখন ওখানে সব কিছু একেবারে ঠিক ছিল। না কোনো মৃতদেহ ছিল, আর না রক্তের একটা ফোঁটাও ওখানে পড়েছিল। আর সৌরভ আর জয় যাদের মৃতদেহরা মিলে মেরে দিয়েছিল তারাও একদম ঠিক দেখাচ্ছিল, আর সেই হোটেলেই কর্মচারী হয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছিল।